তো আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটি এখন শেয়ার করব, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আমি শেয়ার করব। সেটা আমাদের এলাকারই একটা ঘটনা। তো রাজবাড়ী সদর থানারই একদম পাশে, বর্তমানে এটি বালিয়াকান্দি উপজেলার মধ্যে পড়ে গিয়েছে। জায়গাটার নাম হচ্ছে বহরপুর। তো ওই গ্রামে দুইজন বন্ধু থাকতো, মানে সমবয়সী দুইজন। একজনের নাম ছিল ইমান আলী আর একজনের নাম ছিল রজব। তো এই দুইজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ওই গ্রামেই আর একটা ছিল একজন, আমরা যেটা অনেক সময় দেখতাম, একটা সময় গ্রামে হাটে বাজারে অনেকে জাদু খেলা জাদু দেখাতো। দেখা যাচ্ছে যে আপনার টাকাকে সে দ্বিগুণ করে ফেলেছে। তারপর দেখা যাচ্ছে যে মানে ব্লেড সে খেয়ে ফেলে পরবর্তীতে সেই ব্লেডগুলো আবার মুখ থেকে বের করছে। তারপর এরকম অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখতাম একটা সময় ছোটবেলায়। তো ওই গ্রামে এরকম আরেকজন লোক ছিল যে এই ধরনের খেলা দেখাতো, তার নাম ছিল রাজা মিয়া। তো এই রাজা মিয়া সবাইকে সে জাদুর রাজা হিসাবে সবাই খালি চিনতো আর কি। এরকম ছোটখাটো জাদু দেখাতো, লোকজন তাকে জাদুর রাজা বলেই চিনত। তো রাজা মিয়ার কাছে একদিন ইমান আলী এবং আর রজব ওরা দুজন আসে, এসে বলে যে রাজা ভাই, আমাদেরকে একটু আপনি এইটা কিভাবে জাদু করেন আমাদেরকে একটু শেখাবেন। তো রাজা প্রথমে রাজি হয় না, ওরা খুব করে ধরে। তো রাজা রাজি হয়। তো রাজি হওয়ার পরে রাজা তাদেরকে বলে যে তোরা দুজন আমাকে কয়েকটা কাজ যদি করে দিতে পারিস, যদি সাহসের পরিচয় দিতে পারিস, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব যে তোদেরকে এটা শেখানো যায় কিনা। তো ওরাও রাজি হয় যে ঠিক আছে আমরা এটা করব। তো ওদের প্রথম যে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রাজা মিয়া বলে ওদের গ্রামের কাছে একটা কবরস্থান আছে, সে কবরস্থান থেকে একটা লাশের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে। এবং সে বলেও দেয় যে কবে যাবে, সেও বলে দেয় আমি একসময় বলবো, তখন তোরা গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবি। তো বেশ কিছুদিন পরে রাজা মিয়া ওদেরকে বলে যে কবরস্থানের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে, তোরা পূর্ণিমার রাত্রে গিয়ে ওই কবরটা খুঁড়ে ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে আসবি। তো যাওয়ার পথে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওদিকে কিন্তু কোনো নজর দেয়া যাবে না। তো রাজা মিয়া এবং মানে রাজা মিয়ার কথা অনুযায়ী ইমান আলী এবং যে রজব ওরা দুজন পূর্ণিমার রাত্রে রওনা দেয়। তো যখন যাচ্ছিল কবরস্থানের ঠিক একটু আগে দেখে যে একটা খেজুর গাছের নিচে একজন বুড়ি, মানে ওই সময় কিন্তু শীতের রাত ছিল আর কি, তো একজন বুড়ি একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তখন যাওয়ার পথে বলতেছে যে বাবা তোরা কোথায় যাচ্ছিস? তখন বলছে যে আমরা তো একটু সামনে যাব। তখন বলছে আমি বুঝতে পেরেছি তোরা কবরস্থানের দিকে যাচ্ছিস, বাবা কবরস্থানের দিকে যাস না। তখন বলে যে আপনি এই মানে যাত্রা পথে একটা কাজ করতে যাচ্ছি, তা আপনি এখন বাধা দিচ্ছেন কেন? এরকম ওরা বেশ বকাঝকা করে বুড়ির কথা শোনে না। তখন ওরা কবরস্থানে যায়, দিয়ে দেখি সত্যি কবরস্থানের উত্তর দিকে একটি নতুন কবর হয়েছে, সদ্য কাঁচা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সেটা। তো ওরা ওখানে গিয়ে হাতে ছোট টর্চ লাইট ছিল, তো ওই টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে ওরা কবরটা খোঁড়া শুরু করে। তো সবাই দুইজন মিলে কবর খোঁড়ে, দেখে হ্যাঁ ঠিক আছে নতুন কবর, ভিতরে লাশ একদম মানে কাফনের কাপড় ধপধপে সাদা। তো ওরা মানে ওদের শর্ত ছিল প্রথমে মানে মুখটা যেন কেউ না দেখে, জাস্ট মানে চাকু দিয়ে দ্রুত মানে বুকটা কেটে ভিতরে হৃৎপিণ্ডটা বের, কিন্তু লাশের মুখটা দেখা যাবে না, এরকম একটা শর্ত দিয়েছিল রাজা মিয়া। তো ওরা ঠিক যে কাজ করতে পাঠিয়েছে ওরা সেই কাজটি করে। ওরা চাকু দিয়ে হৃৎপিণ্ডটা কেটে বের করে নিয়ে আসে। এর মধ্যে হঠাৎ করে মানে রজব যে সে বলে যে আচ্ছা এই আমরা তো মুখটা দেখলাম না, যার কার লাশ নিয়ে যাচ্ছি তার তো মুখ দেখছি না। তো ওরা এখন ইমান আলী বলে না না লাশ রাজা তো দেখতে মানা করেছে। তো বলে যে না তারপর একটু দেখি যে কারটা। রাসেল ভাই যখন ওই লাশের মুখটা সরায় তখন ওরা রীতিমতো দুজনই ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে একটু আগে যে মহিলাটাকে তারা দেখে এসেছিল, বলছিল যে বাবা ওদিকে যাস না, আসলে ওইটা সেই মহিলারই লাশ ছিল। ওরা দুজন দেখে খুব মারাত্মক ভয় পেয়ে যায় এবং দ্রুত তাড়াতাড়ি ওখান থেকে মানে কোনো মতে লাশটা মানে কবরটা আগের জায়গায় মানে করে আগের মতো করে দ্রুত চলে আসে এবং রাত্রেই রাজা মিয়ার বাড়িতে চলে আসে। তো রাজা মিয়ার কাছে ওই জিনিসটা মানে হৃৎপিণ্ডটা যখন দেয়, রাজা মিয়া বলে যে তোরা তো খুব সাহসের একটা কাজ করেছিস। তখন ওরা বলে যে আমরা তো ওই লাশের মুখটা সরিয়ে ফেলেছিলাম, আমরা তো দেখেছি যে
ওটা একজন বৃদ্ধ মহিলার লাশ। তখন বলেছিল যে তোদেরকে মানা করেছিলাম, তো যাই হোক তেমন কোনো সমস্যা হবে না, তবে কাজটা করা উচিত হয়নি, এরকম রাজা মিয়া বলে আর কি। আর তারপরে রাসেল ভাই মানে এরপরে একদিন বলে যে তোরা তো ভালো একটা কাজ করেছিস, তো এক সপ্তাহ পর একটা ডেট দেয় যে এই রাত্রে তোরা দুজন আমার বাড়িতে আসবি, তোদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দেব। তো সত্যি এক সপ্তাহ পরে দুজন আসে। আসার পর ওরা যখন আসে দেখে যে উঠানে একটি ছাগলের মাথা বিচ্ছিন্ন, বডি থেকে ছাগল পড়ে আছে। তো আর একটা জিনিস আসল ভাই, ছাগলের মাথা থেকে বডি বিচ্ছিন্ন, কিন্তু একটা ফোঁটা রক্তও সেখানে নাই, এবং ছাগলের পাশেই একটি জায়গায় একটা বড় আকৃতির পায়ের ছাপ সে দেখতে পায়। দুটো পায়ের ছাপ, মানে মানুষের যেরকম দুটো পা থাকে এরকম দুটো পায়ের ছাপ, কিন্তু পা ছাপগুলো গোলাকৃতির এবং অসম্ভব রকমের বড়। তো দেখে ওরা বেশ ভয় পেয়ে যায় যে এখানে আসলে কি ঘটেছে, কি এখানে দাঁড়িয়েছিল। ওরা একটু ভয় পায়। তাই হোক সে রাজা মিয়ার বাড়িতে যায়, রাজা মিয়ার সাথে কথা বলে। রাজা মিয়া তখন ওদেরকে কিছু বিষয় শিখিয়ে দেয় এবং বলে যে এই জিনিসগুলো কার্যকর হওয়ার জন্য তোদেরকে আরো কিছু কঠিন কাজ করতে হবে। ওরা সেটা রাজি হয়। তখন এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওই ওদেরকে শিখিয়ে ওদেরকে আর একটা বিষয় আনতে দেওয়া হয় এবং বলা হয় যে একটি মহিলা যিনি সুইসাইড করেছেন, এমন একটি মহিলা, এবং সুইসাইড করতে হবে সে যেন গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এমন কাউকে। তো এই ফাঁস দেওয়া যেই দড়ি বা যে ওড়না বা যেটা দিয়ে যে ফাঁস দেবে, ওই জিনিসটা তাদেরকে নিয়ে আসতে হবে, এবং ওই মহিলা কবর দেওয়ার পর তার পাঁজরের 3টি হাড় নিয়ে আসতে হবে। এই ধরনের একটা মানে ভয়ঙ্কর একটা বিষয় তাদেরকে আনতে বলা হয়। তখন ওরা এই জিনিসটা মানে চিন্তা করে আমরা কোথা থেকে এটা আনবো, এরকম মানে চিন্তা করতে থাকে। কিন্তু মানে এর মধ্যে ওরা মানে ওদের পাশের গ্রামেই একটা মহিলা মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওরা টার্গেট নেয় যে ওই মহিলার কবর থেকে ওই মানে নিয়ে আসবে, এবং বহু কষ্টে মানে ওই মহিলার যেই ওড়নাটা ফাঁস দিয়ে সুইসাইড করেছিল সেটাও ম্যানেজ করে, এবং ম্যানেজ করার পর এবং সত্যি কবর খুঁড়ে রাসেল ভাই ওই 3টে হাড় তারা নিয়ে আসছিল, নিয়ে এসে রাজা মিয়ার কাছে দেয়। আসলে রাসেল ভাই এই রাজা মিয়া ছিল একটা বড় ধরনের একটা ধান্দাবাজ। তো ও এই বিভিন্ন লোকদেরকে দিয়ে ওদেরকে দিয়ে বিভিন্ন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন এইগুলো আসলে ম্যানেজ করার চেষ্টা করছিল, এবং ওদেরকে দিয়ে ওদেরকে একটা টোপ হিসাবে ব্যবহার করছিল যে বিপদ যদি পড়ে তো ওরাই পড়বে, সে পড়বে না। তো ওরা সত্যি ওই জিনিসগুলো এনে দেয়, এবং এনে দেওয়ার পরে আর একটা বিষয় বলে থাকে যে পূর্ণিমার রাত্রে একটা বিশেষ মাঠে যেতে বলে। ওখানে বহরপুর গ্রামে একটা বিশাল একটা মাঠ আছে, বলে যে ওই মাঠে তোরা যাবি, যাওয়ার পরে দেখবি যে দুজন লোক, একজনের মাথায় কালো পাগড়ি আর একজনের মাথায় সাদা পাগড়ি, দুজন লোক মাঠের মধ্যে বসে কি যেন খাচ্ছে। তোরা দুজন চুপি চুপি গিয়ে ওর দুইজনই মাথার থেকে পাগড়িটা নিয়ে দৌড় দিয়ে চলে আসবি। তো ওরা ওই দিন ওই মাঠে যায় রাসেল ভাই। যাওয়ার পরে দেখে সত্যি তো দুইজন লোক মাঠের মধ্যে মনে হচ্ছে কি যেন খাচ্ছে, মাঠ থেকে কি যেন নিয়ে খাচ্ছে। ওরা চুপি চুপি পিছনে গিয়ে রজব এবং ইমান এরা দুইজন গিয়েই ওই পাগড়িটা নিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর পিছন থেকে অনেক ডাকাডাকি, কিন্তু ওরা তো আগের থেকে শিখিয়ে দিয়েছে পিছন থেকে ডাকলে পিছন থেকে ফেরা যাবে না, এরকম বিষয় তাদেরকে বলে দেওয়া আছে। ওরা সত্যি পিছন দিকে তাকায় না। কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ ইমান আলী খেয়াল করে যে ওর সাথে রজব নেই। ও চিন্তা করে কি ব্যাপার, রজব কোথায় গেল। ও চিন্তা করে হয়তো বা দৌড় দিয়ে রজব আর একদিকে চলে গেছে, ও আর একদিকে চলে এসেছে। ওই চিন্তা করে সে ওই পাগড়িটা নিয়ে, ইমান আলী নিয়েছিল সাদা পাগড়ি, তো ওটা নিয়ে সে যখন রাজা মিয়ার বাড়িতে রাত্রে যায়, গিয়ে দেখে যে রজব তার আগেই ওখানে চলে এসেছে এবং সে সেন্সলেস হয়ে রাজা মিয়ার উঠানে পড়ে আছে। তো রাজা মিয়া তাকে বেশ মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক করে তাদেরকে মানে সুস্থ করে। কিন্তু রাসেল ভাই এই রজব কিন্তু ওই পাগড়ি আনতে পারেনি, সে আসলে আনতে পারে, সে ব্যর্থ হয়েছে, কিন্তু ইমান আলী এনেছিল। ওই ঘটনার পরে রাসেল ভাই রজব আস্তে 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 শুকিয়ে যেতে থাকে। এমন ভাবে সে মানে শুকিয়ে গিয়েছিল যে কোনো মানুষ দেখলে মানে তার পিলে চমকে যাবে, এমন ভয়ঙ্কর তার চেহারা, এবং এত চিকন হয়ে গেছিল রজব আলী, এবং ওইভাবেই সে মারা যায়। একদিন ইমান এবং এর ভিতরে কি হয়েছিল ভাই, যেহেতু ইমানকে দিয়ে রাজা মিয়া অনেক কাজ করে ফেলেছে, এখন কিছু কিছু বিষয় ইমান আলীকে শিখিয়ে দিয়েছিল, এবং ব্ল্যাক ম্যাজিক দুইজন একত্রে প্র্যাকটিস করতো, এবং এদের আসলে হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিল যে ভালো করছে না খারাপ করছে, এরকম মানে অনেক বাজে কাজগুলো তারা দুজনে একসাথে করতো আর কি।
এর মধ্যে রাসেল ভাই আমরা ইসের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম, ইমান আলীর কাছ থেকে, সেটা হচ্ছে এক রাত্রে ইমান এবং রজব দুজনে একই সাথে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল। তো সরি, ইমান মানে রাজা মিয়া আর কি। তো রাজা মিয়া ইমানকে বলে যে তুই একটু ঘরের ভিতরে যা, আমার একটু কাজ আছে। তো সে ঘরের ভিতরে গিয়ে বসে এবং রাজা মিয়া বাইরে অপেক্ষা করে এবং কি যেন তন্ত্রমন্ত্র এগুলো পড়ছিল। হঠাৎ মানে ইমান আলী ফিল করলো মানে কি যেন ধূপ ধাপ করে দূর থেকে দৌড়ে কিছু একটা আসছে, মানে মাটি কাঁপছে, মানে ভূমিকম্পের মতো। তখন সে ওই একটু কৌতূহল হয়ে, ওইটা পাটখড়ির বেড়া ছিল, তো পাটখড়ির বেড়া একটু ফাঁকা করে দেখলো যে আসলে বাইরে কি ঘটছে। তখন দেখলো যে রাজা মিয়ার সামনে একটা ভয়ঙ্কর আকৃতির কালো একটা জন্তুর মতো বসে আছে এবং রাজা মিয়ার সাথে কথা বলছে, এবং কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে মানে মানে খুবই মানে মোটা গলার একটা কণ্ঠ। তো এরকম কথা বলতে বলতে হঠাৎ রাজা মিয়ার মানে খুব করুণ স্বরে আর্তনাদ শোনা গেল। তো আর্তনাদ শোনার পরে সেও তখন ভয় থেকে বের হচ্ছে না ইমান আলী ঘর থেকে, এবং একটু পরে ইমান আলী মানে ফিল করলো যে ঠিক যেভাবে ধূপধাপ করে একটা জিনিস এসেছিল, ওই জিনিসটা ওইভাবেই দৌড়ে চলে গেল। তখন ও যখন ঘর থেকে বাইরে বের হলো, তখন কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক রাজা ভাই করে ডাকাডাকি করে, তারপরে গ্রামের লোকজনকে সে ডেকে তোলে। পরে রাজা মিয়ার লাশ মানে একটু দূরেই 100 থেকে 200 মিটার দূরে তার লাশটা উদ্ধার করা হয় রাসেল ভাই। তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, আর তার শরীরে একটা ফোঁটা রক্তও ছিল না, মনে হচ্ছে যে কেউ যেন ওর রক্তটা খেয়ে গেছে। তো এই ঘটনা ঘটার পর রাসেল ভাই মানে ইমান আলী অত্যন্ত ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে মানে সব সময় মানুষকে বলতো যে আমাকেও তো মেরে ফেলবে রে, আমাকেও মেরে ফেলবে, আমি যেন কখন মরে যাই। তখন তার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করে। তার বাড়িতে রেখে দেওয়া হয় যখন, তখন অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওকে যখন বাড়িতে রাখা হতো বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হতো। সকাল বেলা দেখতো সে ঘরে নাই, এবং তাকে সেন্সলেস অবস্থায় কবরস্থানের গেটে পাওয়া যেত প্রত্যেক দিন। কিভাবে যেত সে নিজেও বলতে পারে না। এভাবে সে আস্তে আস্তে পাগল হতে হতে পুরো দস্তুর একটা উন্মাদে পরিণত হয়, এবং রাজবাড়িতে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এবং কাউকে দেখলেই সে বলতো আমাকে মেরে ফেলবে রে, আমাকে মেরে ফেলবে। তার কথাটা এরকমই ছিল সব সময়। এবং 2002 সাল পর্যন্ত আমরা ইমান আলীকে দেখেছি। এরপরে ইমান আলী যে কোথায় গেছে, আদৌ সে জীবিত আছে, মারা গেছে, বা কোথায় হারিয়ে গেছে, আজ 2002 সালের পরে আজ প্রায় 15 বছর 16 বছর ইমান আলীর আর কোনো হদিস নাই। হয়তো বা আছে বাংলাদেশের কোনো এক প্রান্তে, অথবা মরে গেছে, বা কোথায় আছে আমরা কেউ বলতে পারি না, তার ফ্যামিলির লোকও কিচ্ছু বলতে পারে না। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতেন হৃদয় কাতার থেকে, আর বাংলাদেশে হৃদয়ের বাড়ি হচ্ছে নরসিংদীর পলাশ থানাতে। হৃদয় এই ঘটনাটি কালেক্ট করেছেন তার এক মামার বন্ধুর কাছ থেকে। তো মামার বন্ধুর একটা ছদ্মনাম দিয়ে দিই, ওনার নাম ধরে নিলাম আইমান। তো আইমান একটা সময় তিনি মালয়েশিয়ায় থাকতেন, এবং তিনি পরবর্তীতে কাতারে চলে আসেন, এবং কাতারে আসার পর যেহেতু হৃদয় এখানে ছিল, তার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে ওঠে তার মামার বন্ধুর। বন্ধুত্ব বলতে মামা ভাগ্না সুলভ বন্ধুত্ব। তারা একসাথে গল্পগুজব করেন, একসাথে ঘোরাফেরা করেন, কারণ সরাসরি মামা না, কিন্তু মামার ফ্রেন্ড। তো বেশ ক্লোজ আলাপ আলোচনা হয় তাদের সাথে, বেশ ঘুরতে ফিরতে যান তারা। তো এরকম একটা দিন তার আপন মামা তখন গিয়েছিলেন বাংলাদেশে। তো সেই আইমান মামাকে নিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন মলে। তো মলে ঘোরাফেরা করে যখন তারা বাইরে আসছেন, তখন দেখলেন যে ওখানকার পার্কিং লটের ওখানে এক ভদ্র মহিলার সাথে ওখানকার পুলিশের কথাবার্তা হচ্ছে, কেউ বুঝছে না কারো কথা, এবং মহিলা খুব রাগ করে করে কথা বলছেন, তার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। পুলিশম্যান যিনি ছিলেন তিনিও বেশ রেগে যাচ্ছেন, কারণ মহিলা বুঝতেছে না তার কথা, ইংলিশ এবং তাদের ভাষার মধ্যে সমস্যা আছে। তো তার মামা তখন হৃদয়ের সাথে, যে তার আইমন মামা ছিলেন, তিনি বললেন যে ভাইগনা একটু দাঁড়াও, আমি আসতেছি, বলে তিনি হেঁটে গেলেন। হৃদয় অবাক হয়ে গেলেন যে মামা যাচ্ছে কেন। তো দেখলেন যে তার মামা গিয়ে ওই মহিলার সাথে কথা বললেন, কিন্তু মহিলার দিকে তিনি তাকাচ্ছেন না। তিনি যখন কথা বলছেন বা মহিলার কাছ থেকে কিছু শুনছেন, তখন তিনি তার গাড়ির দরজার দিকে তাকিয়ে আছেন অথবা মাটির দিকে তাকিয়ে আছেন। আর যখন পুলিশ অফিসারের কাছ থেকে কিছু শুনছেন, তখন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে কথা বলছেন।
তো এরকম করে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। পুলিশ অফিসার আরবিতে বলতেছে, ভদ্রমহিলা অন্য ভাষায় কথা বলতেছে। মহিলা বেশ ছিপছিপে গড়নের, সুন্দরী, শার্প চেহারা। তো এখানে এগুলো কিন্তু হৃদয় দেখতেছে এখান থেকে। তো কথাবার্তার এক পর্যায়ে দেখা গেল যে দুইজনের কথাবার্তার মধ্যে একটা মীমাংসা করে দিতে পারলো তার মামা। তো করার পরে তখন পুলিশ তাকে ধন্যবাদ দিল, দিয়ে বললো যে ঠিক আছে। ভদ্রমহিলাও তাকে ধন্যবাদ দিল। তিনি মাটির দিকে তাকিয়ে হাতটা জাস্ট দেখিয়ে উঠে চলে আসলেন ওখান থেকে। তো হৃদয় জিজ্ঞেস করলো তার মামাকে যে মামা কি ব্যাপার, আপনি হঠাৎ এগিয়ে গেলেন, ঘটনা কি, এটা কে মহিলা, কে আপনার পরিচিত কেউ? বলে যে না না না, ওরকম না, ভাষাটা আমি চিনছি, বুঝতে পারছি তো, এবং আমি দেখছি এখানে একটা সমস্যা হচ্ছে, হয়তো আমি কথা বলে মিটাই দিতে পারলাম। তো বলতেছে যে ও আচ্ছা আচ্ছা, এটা কি মালয় ভাষায়? বলে যে হ্যাঁ, ওইখানকারই ভাষা আর কি, ওই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ওখানকার ভাষা। তো আমি জানি ভাষাটা, ভালোই জানি। তো হৃদয় বলতেছে যে বাহ, আপনি তো দেখি মালয়েশিয়ানও জানেন, মালয় ভাষাও জানেন, আবার ইন্দোনেশিয়ার। বলে হ্যাঁ, আমি অনেকগুলো ভাষা জানি, ওইখানকার ওই অনেক অঞ্চলের কিছু ভিন্নতা আছে, টুকিটাকি, এগুলো আমি জানি সবই। তো যাই হোক, বললো যে ও আচ্ছা আচ্ছা। তো হৃদয় হাঁটতেছে, মামার সাথে যাচ্ছে, বলতেছে যে মহিলাটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। তো মামা বলতেছে যে হ্যাঁ, বাট ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তুমি দেখছো আমি যে তাকাই নাই তার দিকে একবারও? তো আমি তো ভাবছি যে আপনি মানে আর কি একটু ধর্মীয় কারণে তাকাচ্ছেন না। সেটা তো আছেই, সেটা আছেই, কিন্তু আমি দেখো একবারও কিন্তু তার দিকে একদম তাকাই নেই একটু, আমি তাকাইছিলাম অন্যদিকে। বলে কেন? উনি যে অঞ্চলের মানুষ, আমি তার কথার শুনেই বুঝছি, অ্যাকসেন্ট শুনেই বুঝছি, সেই অঞ্চলের মানুষ কিন্তু জাদু করে, এবং বিশেষ করে জাদু করে হচ্ছে পুরুষ মানুষকে জাদু করে, এবং ওই বিশেষ একটা অঞ্চল আছে ওইখানে, সেখানে এই জাদু খুব ভয়ঙ্কর, একদম মানে আঠার মতো, মানে মানুষকে আটকায় ফেলে। এবং সেই জায়গাতে ওই অঞ্চলের মেয়েদেরকে ছোটবেলার থেকে তাদের বাবা মারাই শেখায়, তারা একটা ইসের মতো আর কি, ওখানে একটা অংশে বসবাস করে তারা, যেই নামটা আসলে হৃদয় লিখছে, বাট আমি এগুলো বলবো না এখানে, আমরা অনুষ্ঠানে এগুলো বলি না। তো বলছে যে কোনো একটা অঞ্চলে ছোট্ট একটা গোষ্ঠী, তাদের ছোটকাল থেকেই নাকি শেখানো হয় যে কিভাবে করে সেখানে যারা তাদের অপোজিট জেন্ডার আছে, যা তাকে যেহেতু বশ করতে হবে কিভাবে, এবং এইটা নাকি একটা জাদুর মাধ্যমে তারা করে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করে। তো কথা শুনে হৃদয় অবাক হয়ে গেল যে কি বলেন? বলে হ্যাঁ, ছোটবেলা থেকে তাদের অন্য শিক্ষার পাশাপাশি এই শিক্ষা দেওয়া হয় সেই জাতিটার ভিতরে, এবং তাদের সেই নৃগোষ্ঠীর ভিতরে এই জিনিসটাই শেখানো হয় তাদেরকে। এবং এই মহিলা ছিল সেই নৃগোষ্ঠীরই একজন, এবং খুব অন্যরকম। তো এর জন্য আমি তাকাই নাই, আমার জীবনে অনেক ভয়ঙ্কর সব এক্সাম্পল দেখছি আমি। তো হৃদয় জিজ্ঞেস করে যে এরকম আছে নাকি, জানেন কোনো এক্সাম্পল আছে? দাঁড়াও, তোমার বলবো না, চলো। তো এই মামা ভাইগনা দুইজনে বাসায় চলে আসলো, তাদের বাসায় রান্নাবান্না করলো, এবং রান্নাবান্না করতে করতে তাদের গল্প চললো। হৃদয় জিজ্ঞেস করলো মামাকে যে মামা বলছিলেন যে কি কাহিনী বলেন, ঘটনা বলেন। তো সে মামা বলতেছে যে তখন আমি মালয়েশিয়া থাকি, বুঝছো, আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। তো ওইখানে এমন একটা জায়গা ছিল, জায়গাটা বেশ নির্জন টাইপের, এবং ওই রাস্তার ওদিক দিয়ে সোজা চলে গেলে ওখানে কিছু বসতি ছিল, এবং চারিপাশে সুন্দর, খুব সুন্দর রাস্তাঘাট, দূরে দূরে পাহাড় আছে, খুব সুন্দর একটা জায়গা। তো ওই যে বসতি আছে যেখানে ঘর বাড়ি, ওখান থেকে মানুষজন থাকতো, যারা আসতো, তো বাঙালিও দু একজন থাকতো, একটু যারা একটু মানে মানে বাঙালি, যাদের একটু টাকা পয়সা খরচ করার অভ্যাস, তারা ওই জায়গায় থাকতো। নর্মালি একটু এক্সপেন্সিভ আর কি। আর আমার দোকান ছিল পাশে, আর একজন ভাইয়ের দোকান ছিল, ওখানে আমরা কাজ করতাম আর কি। তো ওইখানে একটা ছেলে আসতো বাঙালি, ওর নাম ছিল একটা, আমরা এখানে ছদ্মনাম দিয়ে দিলাম, ধরলাম রাকিব। তো রাকিব আসতো ওখানে ওর বন্ধু নিয়ে। এই তো সন্ধ্যার পরে ওরা প্রায় এখানে আসতো, দিনের বেলা ছেলেটা মনে পড়াশোনা করতো, সন্ধ্যার পরে আসতো, আড্ডা দিত, এবং মনে হয় যে তাদের ফ্যামিলির ভালোই অবস্থা, টাকা পয়সা আছে, টুকিটাকি ভালোই আছে, কারণ সচ্ছল। এখানে আসে, কাজকর্ম কোথাও করে কিনা তখনও জিজ্ঞেস করি নাই, তো এসে মানে হাসি খুশি কথা বলতো এসেই। তা আমরাও বেশ তার সাথে গল্প টল্প করতাম। তো এই রাকিব ভালোই আমাদের সাথে বেশ টাইম কাটাইতো। তো একটা সময় দেখলাম যে রাকিব একটা কাজে ঢুকছে, তখন আরো বেশি টাকা পয়সা কামাইতো। তো এখানে ঘুরতো, কফি শপে যেত, রেস্টুরেন্টে যেত, আড্ডা দিত, তার বন্ধুর একটা গাড়ি ছিল, ওইটা নিয়ে যেত। তো এক সময় ওর সাথে দেখলাম যে একদিন একটা মেয়ে আসতেছে। তো মেয়েটা ওই ইন্দোনেশিয়ার ওই অঞ্চলের মেয়েই মনে হলো আমার কাছে, কারণ ওদের চেহারার একটা আলাদা একটা শার্পনেস থাকে। তো ও দেখলাম যে ওই রাকিবের সাথে দুজনে আসছে। তা আমার দেখেই প্রথমে একটু ভালো লাগে না, কারণ আমি তো অনেকদিন ধরে আসি এখানে, আমি তো জানি এদের সম্বন্ধে। তো আমি দেখলাম যে রাকিব এসে এখানে জিনিসপত্র কিনলো। তো আমি রাকিবকে জিজ্ঞেস করলাম, কি রে ভাই, কি তুমি কি মানে তোমার ফ্রেন্ড? তো রাকিব মানে হাসি দিল আমার দিক তাকায় বললো গার্লফ্রেন্ড। তো যাই হোক, আমি শুনলাম, শুনে রাকিবকে বললাম যে আইসো, পরে কথা বলবো না, এখন তো যাইবা, চলে যাও। তো রাকিব জিনিসপত্র কিনে চলে গেল এখান থেকে।
তো এরপর একদিন রাকিব আসছে, তা আমি তার সাথে গল্প করতে করতে রাকিবরে বললাম যে রাকিব ভাই কিছু মনে করো না, তুমি তো দেশি মানুষ, কি বলবো, তুমি যে ওই যে মেয়েটা নিয়ে আসছিলা বললা গার্লফ্রেন্ড, ওদের থেকে কিন্তু একটু সাবধানে থেকো। তো রাকিব বলতেছে কি জন্য? বলে তুমি তো জানো না, তুমি তো আসছো নতুন, আমরা তো এখানে অনেক বছর আসি। ও যেখানকার আমি কথাবার্তা শুনে অ্যাকসেন্ট শুনে যা বুঝছি ও ওই জায়গার না, তো মানে জায়গাটার নাম বলছে আর কি, সেই আইমন মামা। তো ওইটা শুনে রাকিব বলে যে হ্যাঁ কি হয়েছে? বলে যে না, ওই অঞ্চলের মানুষরা কিন্তু অনেক অন্যরকম, ওরা জাদু টোনা করে মানুষকে। হ্যাঁ, আর তোমার তো মনে হয় যে তোমার খরচের হাতটা ভালোই, এবং তুমি যে কেনাকাটা করছো ওই দিন, তো মনে হইতেছে যে জিনিসটা আর কি সুবিধার না আর কি, তোমাকে কিন্তু পরবর্তীতে এরা এম করতে পারে। তো রাকিব নাকি তখন বলে যে আর এগুলা চিন্তা করেন না, এইসব নিয়ে আমি এত টেনশন করি না, যাক বাদ দেন এগুলা। হ্যাঁ, এই সেইতে বলে তখন বলে তোমার সাথে পরিচয় হয়েছে কোথায়? তো সেই মামা জিজ্ঞেস করে কোথায় পরিচয় হয়েছে তোমার সাথে? বলে আমার সাথে পরিচয় হয়েছে রেস্টুরেন্টে, ওইখানে আসছিল আর কি, আমার বন্ধুদের নিয়ে গেছি, ওইখানে আরো আসছিল, ওদের সাথে কথাবার্তা বলে ওখানে পরিচয় হয়েছে আমার সাথে। তো মামা বলে কি যে দেখো সাবধানে থেকো ভাই, তোমার আমার মনে হয় না যে তোমার খুব একটা সুবিধার কিছু হবে। তো এরপর রাকিব চলে যায়, রাকিবের সাথে আরো কয়েকদিন দেখা নেই। রাকিব নাকি তখন ওই মামার দোকানে আর আসতেন না। রাকিব মামা দেখছেন যে কিছু কেনাকাটা করলে তার এই 2-3টা দোকান পাশে আরেকজন বাঙালির দোকান আছে, ওখানে আসতেন। তো মামা দেখছেন কয়েকদিন, ওই এমন মামা তিনি দেখছেন কয়েকদিন ওই রাকিব ছেলেটাকে ওখানে কেনাকাটা করতে, এবং ওই 2-1 সময় মেয়েটার সাথেও আসছে। তো উনি বুঝছেন যে উনি বলাতে এই জিনিসটা পছন্দ করেন, এই কারণ এটা আছে অনেক ছেলের এরকম অভ্যাস আছে, তিনি বলছেন যে অনেকে আছে যে পছন্দ করে না, ভালোর জন্য বললো, যে বলে তাকে শত্রু মনে করে। তো যাই হোক, তো এমন মামা চিন্তা করলেন যে আচ্ছা যাক, আমি তো ভালোর জন্যই বলছি ছেলেটার, যে একটা দেশি ছেলে এরকম নষ্ট হয়ে যাবে বা এরকম একটা সমস্যায় পড়বে, বাদ দেই থাক, এখন বলছি আসে না আমার এখানে, এখন আর আসে না, কথাবার্তা বলে না। তো এরকম ভাবে চিন্তা করে তিনি তার মতো চলতেছেন। তো একদিন নাকি এরকম বৃষ্টি হচ্ছে, ওই দিন বেশ বৃষ্টি হচ্ছে, মানে বেশ বৃষ্টি, এবং ওনাদের কাস্টমার নাই, নীরব হয়ে গেছে। সন্ধ্যার পরে রাত্রেবেলা পোকা, ঝিঝি পোকা ডাকতেছে, মানুষজন না একদম। তো ওই এমন মামারা দোকান বন্ধ করে ফেলবেন এরকম একটা সময়। তো এই সময় দেখলো যে ওই রাকিব আসছে এবং একটা সাইকেল চালায় আসছে, একটা বাইসাইকেল চালায় আসছে। এসে ওই সাইকেলটা রাখলো, রেখে এসে মামাকে বলতেছে ওই কেমন আছেন? তো উনি বললো যে হ্যাঁ ভালো আছি, কি অবস্থা? তুমি তো আসো না এখন, দেখি তো ওইদিকে যাও, এদিকে আর আসো না। বলে না আসলে আসি নাই, মানে আপনি সেদিনকে বলছিলেন, আমার কাছে জানি কেমন লাগছিল কথাগুলা। আসলে কি ব্যাপারটা কি ভাই, আপনি মনে হয় কাইন্ড অফ ঠিকই বলছেন আমাকে। কি বলছে? ওরা একটু জানি কেমন, আসলে সত্যি কথা কি, আমি কিন্তু এখন ব্রোক হয়ে গেছি জানেন, আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। তাই এমন মা বলতেছে মানে আপনি ব্রোক হয়ে গেছো মানে তোমার টাকা পয়সা নাই, কি অবস্থা? বলে আসলে ও অনেক কিছু আমার থেকে চাইতেছে, আর আমি কেন জানি দিও কিনা দিয়ে দিই। তখন ওই এমন মামা তাকে বলছে আসলে তুমি সত্যিকারে বলো তোমার সাথে কেমনে ওর পরিচয়টা হয়েছে? পরিচয় হয়েছে মানে কি, আসলে ওর সাথে তো আমার দেখা হয়েছিল, তারপর তো এইভাবে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হইতো, ঘুরতাম ফিরতাম। তো একবার কি হলো, তারপরে ওই যে আপনি বলছেন, বলার পর আমি তো এটা আর কেয়ার করি নাই, আমি বরং আপনার এখান থেকে এড়ায় চলতাম, আপনার এখান থেকে এড়ায় চলতাম। তো কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু একটা জিনিস ঢুকছিল যে ও কি আসলেই কিরকম চায়, ও কিন্তু আসলে চাইতো আমার কাছে এইটা ওইটা চাইতো, অনেক কিছু গিফট টিফট চাইতো। তো একদিন ওর সাথে আমি ফাইনালি যখন নাকি আমরা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হব, মানে আমাদের সাথে যখন সম্পর্ক হবে ভালো, তো তখন সে আমাকে বলতেছে, আমরা গেছি একটা জায়গায়, একটা কফি শপে কফি খাইতে। তো সে বলতেছে যে এইখানে না, চলো তোমাকে আমি আমাদের নিজস্ব কালচারাল একটা দোকান আছে আমাদের এলাকার, ওইটাতে নিয়ে যাই। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। বলে যে খুব সুন্দর, ওইটা অনেকটা মনে হবে তোমার কাছে যে ওই যে একটু মানে প্রকৃতির ছোঁয়া আছে এরকম একটা অবস্থা জায়গায়, এবং আমাদের কালচারাল জায়গা, সবাই চিনে, এবং তোমার আমাদের ওখানকার স্পেশাল জিনিস খাবো, ড্রিঙ্কস কফি ভাল লাগবে। তো রাকিব রাজি হয়ে যায়। তো রাকিব নাকি ওই মেয়েটার সাথে তখন যায় ওইখানে। তো তারা দুজন যায়, মেয়েটা ওই দিন তার এক বন্ধুর গাড়ি নিয়ে আসছিল এবং তারা ড্রাইভ করে নিয়ে যায়। তো রাকিব দেখে যে বেশ একটু রিমোট জায়গায়, যেখান থেকে নিয়ে গেছে রিমোট জায়গায়, এবং আসলেই যেখানে থামছে ওইটা একটা ইকো কটেজের মতো জায়গা, ঢোকার রাস্তাটা ওইরকম কাঠ দিয়ে উপরে সাইনবোর্ড দেওয়া, বাঁশের ইটের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। যাওয়ার পর ঢুকে বসে দেখে ছোট্ট একটা এরকম ছোট্ট কুড়ে ঘরের মতো একটা কেবিন, সেটার মধ্যে বসে পর্দা দেয়া। তো বসে ওখানে তাদের মেনু দিছে এবং সেই মেনুগুলা দিল। দেওয়ার পর রাকিব বলতো যে ওগুলো অর্ডার করলাম, দেখলাম মোটামুটি প্রাইস ভালোই। তারপর সে তার ভাষায় কি জানি বললো ওয়েটারকে, তো ওয়েটার একটা ড্রিঙ্কস নিয়ে আসলো। তো ড্রিঙ্কসের সাথে আবার সে
কি একটা পানি মিশাইলো তার ব্যাগের থেকে বের করে দিল। তাই আমি বলতেছি এটা কি, বলে এটা হচ্ছে স্পেশাল একটা জিনিস, দেখো কফিটা মজা হবে, এটা একটা অ্যাসেন্স, এটা আমি নিয়ে আসছি আমাদের ইসে থেকে, আমাদের কাছে আছে, এই অ্যাসেন্সটা দিয়ে তোমাকে মিলাই খাওয়াইতেছি কফিটা, দেখো তুমি কেমন লাগে। তো আমার মাথায় না ভাই, আপনি যে বলছেন মানে ওই বলতেছে, রাকিব বলতেছে ওই আইমন মামাকে যে আপনার ওই কথাটা একটু খেয়াল আছে যে ওরা উল্টা পাল্টা করে ওখানকার। তা আমি তারপর বলতেছি যেটা কি আমার দেখতে দাও, তো দেখতে দিতেছেন আমাকে, আপনি দেখালো ওটা ছোট্ট বটল কাচের। যাই হোক, তো দেখলো কফিতে মিলাই দিল। তা আমিও না কি মনে করে আসলে খাবো না আবার খাইছি কফিটা। খাওয়ার পর অন্যরকম লাগছে, মানে খাইতেছি নর্মাল কফির মতোই, কিন্তু একটু অন্যরকম ঝাঁঝালো টেস্ট। আর এক সময় কাইন্ড অফ আমি মনে হলো যে বেশ অনেকটা একটা ফ্লাইং জগতে চলে গেলাম। অনেকটা মানুষজন আছে না যে অনেক মানুষের যদি একটা অন্যরকম ফিলিংস আসে, ওরকম সামহাও আমি ওর প্রতি খুব অ্যাট্রাক্টেড ফিল করা শুরু করলাম। ও যা বলতেছে খুব মন দিয়ে শুনতেছি এই সেই। তো এরপর থেকেই না আসলে ভাইয়া ওই জিনিসটা হওয়া শুরু হয়েছে। ও কিন্তু আমার থেকে অনেক কিছু এরকম চেয়ে নিচ্ছে এরকম, এবং আমার কাছে টাকা পয়সা যা ছিল আমি মোটামুটি যে বাড়ির থেকে যা আনছি, এখানে কাজ করছি যা, মোটা সবই ভেঙে ফেলাইতেছি প্রায়। আমার তো এখানে চলাই কঠিন হয়ে যেতেছে। এরপরে তো মনে হয় আমি টিউশন ফিটাও মানে হয়তো আমার আব্বার সাথে যদি না হয় চালাকি করে হয়তো আমি নিয়ে ভাঙবো, এবং আমি এটা মানা করতে পারতেছি না। আমার নিজেরই মনে হইতেছে যে আমি এরকম করে ফেলবো কিছু একটা। তো এখন কি করব বলেন তো? তো আমার এখন জিনিসটা অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে আপনার কথাটা কাইন্ড অফ ঠিক। তো এমন মামা নাকি তখন খুব টেন্সড হয়ে যায়, টেন্সড হয়ে বলে যে তোমারে আসলে ও কিন্তু আসলে তোমার ফাঁসায় ফেলছে রে ভাই, তোমারে আসলে তোমার জাদু করছে, তোমাকে কিন্তু ওই যে খাওয়াইছে কিছু একটা ওদের ওইখানকার জাদুর পানি, ওরা কিন্তু ওইরকম ওদের ওইখানকার ইরা করে, ওখানকার জাদুকর আছে, ওই যে বললাম ছোটকাল থেকে এরকম তারা টার্গেট করে, তোমারও করছে। তুমি সাবধান, তুমি কিন্তু এটাই করো না, তুমি দূরে থাকো, তুমি ওর থেকে দূরে চলে যাও, তুমি দূরে চলে যাও। এবং এগুলা কিন্তু খুব তোমার কাছ থেকে যদি খুব ভালো মতো সে তোমাকে জাদু না করতে পারে তাহলে বেশি দিন টিকবে না এই জাদু, তুমি দূরে চলে যাও। এইটা হলো আমার অ্যাডভাইস। আর আমি যে তোমারে বলছি এগুলো বলো না, পরে কিন্তু আমার সমস্যা হবে। এই বলে নাকি এমন মামা বিদায় দেয় রাকিবকে। তার খারাপ লাগতে থাকে ছেলের জন্য। এবং তিনি তখন ওই যে পাশের যে ওই বাঙালি দোকানের যে লোকটা, তাকে তিনি বলেন যে পরে যখন কথা হয় আর কি, যে বলা হয় যে ওই ছেলেটা তো ভালো মতো ফাইসা গেছে, এরকম এরকম ঘটনা, এই ব্যাপার। এরপর অনেকদিন ওই রাকিবের দেখা নেই, রাকিবকে তিনি দেখেন না, রাকিব আসেও না, এই সেই। তো একদিন উনি এসে শুনে যে ওই মানে বেশ এর মধ্যে অনেকদিন হয়ে গেছে আর কি। তেমন মামা নাকি একদিন এসে শুনে যে ওনার দোকানের মধ্যে ওই যে পাশের দোকানে যে ভদ্রলোক ছিল আরেকজন বাঙালি, তিনি বলল যে ওই যে ছেলের কথা বলছিলেন ওই যে আসতো যে ওখানে, ওরা তো এখন মানে পুরাই বানায় ফেলছে। ওরা তো দেখি যে ওই মেয়ে আইনা মারতেছে দোকানের মধ্যে, ঠাস করে থাপ্পড় লাগাই দিল, এগুলো ও দেখি মানে চুপ করে আছে। তারপর এটা ওইটা নিল, কিনলো, শপিং করলো, কোনো কথা নাই। ওরা ধমকায় কথা বলে, মনে হয় বিয়ে করে ফেলছে ওরে। তো শুই না ওই আইমন মামার কাছে জিনিসটা খুব একটা ভালো লাগে নাই, তিনি খারাপ ফিল করলেন। তিনি বলে বিয়ে করে ফেলছে, আপনি শিওর? বলে হ্যাঁ ওইরকম মনে হইলো, বিয়ে করে ফেলছে এবং এরকম একটা অবস্থা। তো শোনার পর এমন মামার কাছে খারাপ লাগলো, এবং তিনি বুঝলেন যে ওই ছেলে ওই মেয়ে এখানে আসছে মানে তার দোকানের দিকে আসে নাই, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, মানে ওনাকে হয়তো অ্যাভয়েড করতেছে ছেলেটা, বা ছেলেটাকে এমন ভাবেই কিছু জাদু টোনা করছে যেটা আর হয় না। এমন মামা নাকি ওই ছেলেটার জন্য খারাপ ফিল করে তিনি তার মানে অফ টাইমে ওইখানকার একজন বেশ পরেশগার বাঙালি একজন মানুষ আছেন, তার সাথে কথা বলেন। তিনি পরেশগার আর কি ওই যে তার সার্কেলে থাকেন, যেখানে নাকি ওই যে কিছু মানুষ আছে না যারা এই দোয়া দুরুদ পড়েন, তাদের একটা নিজস্ব সার্কেল আছে, তারা তাবলীগের মতো করেন একসাথে। তো ওনার সাথে জিজ্ঞেস করেন যে ভাই এইখানে তো এরকম এক বাঙালি ছেলে আছে, ওর এরকম এরকম অবস্থা, এই 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 শ্রেণীর সাথে আর কি, মানে এই গোষ্ঠীর মানুষের সাথে তার এরকম সম্পর্ক হয়েছে এবং এরকম এরকম। উনি বলেন যে ভাই এটা তো আসলে আমি বলতে পারবো না, ছেলেটাকে যদি কোনোদিন আপনারা আনতে পারেন তাহলে হয়তো কথা বলে দেখতে পারি। ছেলেটা কি আমার পরিচিত, মানে আমার পাশের দেশের একজন আছে, ভাই আছে, তিনি আবার এই রুকাইয়া টুকাইয়া করে, উনি হয়তো দেখতে পারে। বাট এইভাবে তো বলা সম্ভব না, তবে এগুলো কিন্তু খারাপ। আপনি যাদের কথা বলছেন যে অঞ্চলের, এটা তো আমিও শুনছি, যেহেতু আমিও থাকি এখানে, ওরা কিন্তু খারাপ। তো যাই হোক, বলে যে আল্লাহ তাকে সাহায্য করুক, এই বলে দেয় আর কি উনি। তো এমন মামা তখন ওই শুনে বসে থাকে, তিনি তার কিছু করার নেই। এরপর একটা সময় পার হয়, আরেকদিন নাকি এরকম দুপুরবেলা তার দোকানে ওই রাকিব ছেলেটা আসে, একদম অবস্থা খুব খারাপ, মানে তার দেখা যাচ্ছে যে গেঞ্জি টেঞ্জি একদম মানে হয়ে গেছে, উদ্ভ্রান্তের মতো সেই। তো উনি দেখে বলে কারি কি অবস্থা এতদিন পরে? তো সে নাকি বলে যে আমাকে একটু পানি খাওয়ান ভাইয়া।
তো উনি বলে আরে পানি পানি না, তুমি বসো, ড্রিঙ্কস খাওয়াইতেছি, উনি জুস কিনে আনা নাই না, ওরা জুস দেন ছেলেটাকে, বলে খাও। কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? বলে আমার অবস্থা খুব খারাপ, আমার অবস্থা খুব খারাপ, আমি বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু হইতেছে এবং আমি এটা থেকে বেরোতে পারতেছি না, যেহেতু আপনার সাথে আগে একবার শেয়ার করছি এবং শেয়ার করার পর থেকে কিন্তু আমি কিন্তু আবার মনে হচ্ছে যে আমার ব্রেনের একটা অংশ অন্যরকম হয়ে গেছে, আমি আপনারে কিন্তু আর দেখতে পারতাম না, আপনার এড়ায় চলতাম, আমি আপনাকে এড়ায় চলতাম, আর আমার গার্লফ্রেন্ড আমাকে যাই দিত খাইতে তাই খাইতাম। এবং পরবর্তীতে কিন্তু আমাদের সাথে বিয়ে হয়, ও আমাকে বিয়ে করছে এবং বিয়ে কিন্তু নর্মালি হয়েছে এবং বিয়ের সময় কিন্তু আমাকে ওই যে ড্রিঙ্কস খাওয়াইছে, তাদের নিজস্ব ইসের ড্রিঙ্কস। তো শুনলো, বললো যে আচ্ছা, তো তারপরে মানে তুমি কিভাবে চিন্তা করলো যে শুধু ড্রিঙ্কস খাওয়ায় তোমাকে এরকম করলো? বলে যে না, আসলে আরো ঘটনা ঘটছে যেটা আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে আর পছন্দ করতাম না, আপনার এখানে জন্য আসতাম না, এই জায়গাটাই আমি পরিহার করে যেতাম, মাঝে মাঝে আসতাম শপিং করতে, যে পাশের প্লাজায় আপনাদের ওই ভাইয়ের দোকান টোকান আছে ওখানে যেতাম। তো রিসেন্টলি কিছুদিন আমার কেন জানি মনে হইতেছিল যে আমি শেষ হয়ে যাইতেছি এবং আমি কিন্তু অলরেডি আমার ফ্যামিলি থেকে ডিসকানেক্টেড, আমার যে টিউশন ফি এনে ভেঙে ফেলছি আমি, আমার কাছে টাকা পয়সা নাই এবং আমার সাথে খুব দুর্ব্যবহার করে আমার ওয়াইফ, অনেক অন্যরকম ব্যবহার করে, তাদের ব্যবহার মানে ডিফারেন্ট, এটা মানে আমি বলতে পারবো না আপনাকে। এবং আমি এটা কেন জানি নিয়ে নেই, আমি এটার কোনোই করতে পারি না, সে যাই বলে আমি সেটাই শুনি, সেটাই আমি ফলো করি, কিছুই করতে পারি না। তো আমি একটা জিনিস দেখছিলাম এবং আপনার কথাটা আমি সম্পূর্ণভাবে প্রমাণ পাইছি। কিভাবে? তখন আমার মা বলে যে কিভাবে? বলে আমাদের বিয়ের পরে আমাকে সে নিয়ে যায় তাদের বাড়িতে এবং আমরা একটা টাইম অফ নিয়ে যাই সেখানে, মানে ওখানে যে ঘুরবো এবং সে বলছে যে তাদের পরিবার আমাকে দেখবে এবং তাদের পরিবারের কিছু মুরব্বী আমাকে ব্লেস করবে, মানে ব্লেসিং দিবে, এটা তাদের রেওয়াজ। তো আমি একটু মনে করি যে আমার পরিবারের কেউ আসলো না, বিয়ে করে ফেললাম কিভাবে, মানে আমার দ্বারা তো এরকম হওয়ার কথা না, আমার কেন জানি মনে হইতেছিল তখন। তো সে আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে। তো তাদের বাড়িটা হচ্ছে তাদের অঞ্চলে এবং আপনি যে এলাকার কথা বলেন যে ওইখানেই তাদের বাড়ি, এবং যে দেখছি খুব মানে একটা গ্রামের মতো জায়গা এবং খুব জংলা জায়গা। তো সেইখানে আমাকে নিয়ে যায় এবং তারা থাকে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা ঘরের মধ্যে এবং এগুলো মাচার মতো, এগুলা জঙ্গলের মধ্যে, মানে জঙ্গল জায়গাটা পুরা জঙ্গলের মতো, এর বাড়ি দিয়ে তৈরি করা মাচার মধ্যে। এবং ওই সব অঞ্চলে নাকি ওই গ্রামে নাকি অনেক সময় মানে বন্য প্রাণীও চলে আসে, এরকম জায়গা, রাতের বেলা একদম নীরব হয়ে যায়। তা আমি যে একটু অবাক হই যে এরকম একদম পুরো এরকম একটা অঞ্চলে, এবং ওখানে যাই দেখি যে সেই যে আমার ওয়াইফ, সেও ওখানকার যে নিজস্ব ওই ট্রেডিশনাল ড্রেস পরা এবং তাদের সাথে দেখি কথাবার্তা বলে, তাদের সাথে একসাথে তাদের মতো কিছু রিচুয়াল পালন করে এরকম। তো যাই হোক, আমি দেখলাম এবং আমাকে এক সময় আসলো তাদের ওইখানে একজন মানুষ, দেখে মনে হয় ওটা ওঝার মতো, হ্যাঁ ওঝার মতো একটা মানুষ, যদি আমি জানতাম তারা সবাই মুসলমান, কিন্তু তাদের আচরণটা একটু অন্যরকম, ওঝার মতো। এসে আমাকে ঝাড়লো, ধোঁয়া দিল, একটা এরকম বাসায় এখান থেকে ধোঁয়া দিল, পুরো আমাকে মানে মনে হয় ধোঁয়াতে আমি ছেয়ে গেলাম, কাশতেছিলাম আমি, এরকম একটা অবস্থা। তো আমার কাছে তখনই জিনিসগুলো একটু অন্যরকম লাগা শুরু করছিল, কিন্তু আমি কিন্তু মোটামুটি মনে হতেছিল যে স্বপ্নে বাস করতেছে, আমার জগতে নাই, এরকম একটা অবস্থা। তো তারপর হয় কি ভাই, আমাকে রাত্রেবেলা যখন নাকি শুইতে দিল, তো আমি শুইছি, শোয়ার পরে আমি কিন্তু এর মধ্যে ওদের ভাষা কিছুটা বুঝতে পারি, ওরা যে কথাবার্তা বলে নিজেদের, কারণ ওর ভাই বোন ফ্রেন্ডদের সাথে কথা বলে, আমি আস্তে আস্তে টুকিটাই কথা বলে বুঝতে পারি, সব পারি না তো বুঝতে পারি। তো দেখি আমার যে ওয়াইফ, সে কথা বলতেছিল একজনের সাথে, তো ওইখানে আমি একটা কথা বুঝি যে বলে যে মানে 6 মাস তো হয়ে যাচ্ছে, অ্যাকশন কমে যাচ্ছে, মানে শক্ত কিছু লাগবে আর কি, মানে শক্ত কিছু করা লাগবে পার্মানেন্ট। তো এইটা আমি বুঝতে পারি, কথাটা বোঝার পরে আমি তখন চিন্তা করি যে ওই যে জাদু টোনার কথা বলছেন যে আমাকে কি খাওয়াইছিল, তো তখন আমার মনে হয় যে আসলেই মনে হয় আমাকে এমন কোনো জাদু করতেছে যেটা থেকে সময়ের সাথে হয়তো হালকা হইতেছে, এর জন্য আমি কিছু কিছু বুঝি। তো একদিন রাতের কথা, আমরা ঘুমাইতে গেছি, তো আমাদেরকে যে রুমটা দেওয়া সেটা কিন্তু ওইরকম একটা বাঁশের রুম, মাচার উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, মানে বাঁশের সিঁড়ি আছে, ওটাতে উঠতে হয়, ওঠার পরে বারান্দা আছে সামনে, খুব সুন্দর, এমনি বেড়ানোর জন্য খুব সুন্দর। তো ওঠার পর রাতের বেলা যে আমরা কথাবার্তা বললাম, গল্প করলাম, এবং ও কিন্তু আমার সাথে আগের মতো সেই যে আগে ফ্রেন্ডলি গল্প সেরকম আর করতো না, আমার সাথে উদ্ভট ব্যবহার করতে, এবং সেটাই আমার কাছে আমি কেন জানি নিয়ে নিতাম, মানে আমি ওইটারে কোনোদিন গায়ে মাখতাম না। তো আমাকে বললো যে ঘুমায় যেতে, তার কাজ আছে কিছু, সে তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলবে। তো আমি যে শুয়ে পড়লাম জানলার কাছে, শুয়ে সে তাকায় দেখতেছে আকাশে চাঁদ মেঘ যাইতেছে সুন্দর,
তো এক সময় আমি আসলে ঘুমায় গেলাম। হঠাৎ করে অনেক পরে, মানে কতক্ষণ হয়েছে আমি জানি না, আমার ঘুম ভাঙছে। তো ঘুম ভেঙে দেখি যে ওই ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছিল, বাতিটা নিভানো, বাতিটা জ্বলতেছে না। মনে হইতেছে যে কোনো একটা আগুন জ্বললে যেরকম হয় ঘরের কোণার দিকে আগুন জ্বলতেছে, মানে মানে আগুন তো মানে স্টেডি আলো না, কমে বাড়ে এরকম। তো আমি আস্তে করে চোখটা মেলছি, তো মেলে দেখি জানলা কিন্তু এখনো খোলা, আকাশে যে ওই চাঁদ পুরো ঢাকা মেঘে এবং গাছগুলা বেশ নড়তেছে, বাতাস আছে। এর মাঝে ঘরের কর্নারে আমার ওয়াইফ সে বসে আছে একটা সার্কেল এঁকে, এরকম সার্কেল আঁকা এবং খয়েরি রঙের কিছু দিয়ে আঁকছে সার্কেলটা, মানে বোঝা যাইতেছে না খয়েরি রং, ডার্ক খয়েরি, মানে আলোতে যা বোঝা যাইতেছে কালচে খয়েরি লাগতেছে আর কি। এটা আঁকা গোল করে কেমন আঁকা, ওইটার মধ্যে কিছু নকশা টকশা করছে আঁকিবুকি করা। ওইটার মধ্যে সে বসে আছে চুলগুলা ছাড়া এবং হাতের মধ্যে একটা পুতুল, এবং সেই পুতুলের গায়ের মধ্যে মনে হচ্ছে কাপড় পরাইতেছে সে, চুলগুলা ওখানে সুতা দিয়ে চুলই করছে এবং মনে হইতেছে যে ওখানে আসল চুলও লাগানো ওইটার সাথে, কেমন জানি বিট একটা পুতুল, ওইটার দিয়ে কি কি করতেছে পুতুলটারে। তো আমি দেখার পর না আমি একটু মানে ভয় পাইছি, ভয় পাওয়ার পর একটা শব্দ করছি, কেমন জানি একটা শব্দ করছি, শব্দ করার সাথে সাথে আমার দিকে তাকাইছে। আমি ওর চোখের দিকে তাকায় পুরা জমে গেলাম, কারণ ওর চোখ দুইটা মনে হইতেছে সাপের চোখ, কিন্তু সাদার মধ্যে কালো মণি, মানে কেমন যেন মনে হচ্ছে সাপ তাকায় আছে আমার দিকে, এরকম লাগছে আমার কাছে। এবং যে ওই যে আলো যে পড়তেছে সামনের তার প্রদীপ থেকে, সেটাতে মনে হইতেছে যে চোখের যে সাদা অংশটা ওইটার উপর আলাদা একটা পর্দা পড়া, এরকম অনেক সময় যে মানুষ বলে না ছানি পড়ছে, ওইরকম। তো আমি ভয়ের চোটে চিৎকার করে উঠছি, চিৎকার করে ওঠার সাথে সাথে মনে হলো যে আমার মুখের উপর একটা চাদর মারলো, এরকম চাদরটা উঠে আমার মুখের মধ্যে পড়লো। আমি কিছু দেখার আগে মনে হলো আমার ঠাইসা ধরলো। তো ঠাইসা ধরার পর আমি এক সময় মানে আমার জ্ঞান হারায় ফেললাম, জ্ঞান নাই। তো পরদিন সকালে আমি উঠে দেখি সবকিছু স্বাভাবিক, আমি ওই তাদের ঘরের মধ্যেই আছি এবং ওগুলা কিছু নাই। তা আমি তো ভয় পেয়েছি, খুব কাঁপতেছি তখনও। তা আমি ওর নাম ধরে ডাকতেছি, ও একটু পর আসলো। আসার পর আমি বললাম যে আমি রাত্রেবেলা ভয় পাইছি, আমি দুঃস্বপ্ন দেখছি নাকি? বলে যে কি? বলে এরকম। মনে হ্যাঁ তুমি দুঃস্বপ্ন দেখছো, আবার কি দেখবা এই সেই। তা আমাকে সাথে সাথে এরকম একটা গ্লাস ধরায় দিল, বললো এটা খাও। বলে এটা কি? বলে এটা আমাদের এখানকার শরবত, এটা খাইতে হয়, এটা আমাদের গ্রামের ট্রেডিশন, খাইতে হয়। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি নিলাম, তো নিয়ে আমি এটা মুখে দিলাম, কিন্তু আমি কিন্তু গিলি নাই, আমার কেন জানি অন্যরকম আছে, আমি গিলি নাই, আমি মুখে নিয়ে দিচ্ছি। মুখে নিয়ে মানে ভান করলাম যে আমি খাইতেছি। তো ও দেখলাম উঠে সামনে চলে গেল। আমি আস্তে করে করলাম কি, জালনা দিয়ে ফালাই দিলাম ড্রিঙ্কসটা, ফালাই দিয়ে আমি মুখের মধ্যে যতটুকু নিয়েছিলাম ওইটুকু তো গিলতে হবে তার সামনে, কিছু করার নাই। পরে উঠে বেরিয়েছি, বেরোনোর পর আমি বলতেছি যে আমি একটু যাইতে চাই, আমার কাজ আছে, বাবা আমার সাথে যোগাযোগ নাই, আর টাকা পয়সা তো অনেকদিন ধরে বন্ধ করেছে বাপ মা, কারণ আমার কোনো হিসাব কিতাব নাই। বাপ মা খোঁজ খবর নিছে, আমার ইনস্টিটিউটে খোঁজ খবর নিছে, ওখানে পেমেন্ট জরা পড়ে নাই, আমার ভিসা হয়ে যেতেছে, এগুলো সব ঠিক করতে হবে, কিন্তু যাইতে চাই। তো মেয়েটা বললো ঠিক আছে, আমার ভাই তোমার নামায় দিবে, কিন্তু তুমি যে বাসায় থাকবা আর তোমার বাপ মার সাথে যোগাযোগ করবা, টাকা পয়সার কথা বলবা, যা যা লাগবে বলবা, তুমি বিয়ে করছো, তোমার এভাবে চলতেছে না, সবকিছু বলতে হবে, এই সেই। তো যাই হোক, তো তার ভাই আমাকে গাড়িতে করে নামায় দিল। নামায় দেওয়ার পরে আমি ওর ভাই যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছি, আমি তারপর আপনি এখানে চলে আসলাম তাড়াতাড়ি। এখানে একটা সাইকেল পাইছিলাম, আমার ওইখানে একজন পরিচিত মানুষ আছে, ওর ওইখানে তার একটা সাইকেল আছে, সাইকেল নিয়ে আপনি এখানে চলে আসছি। তো তখন নাকি আয়মন মামা শুনলো, বললো যে ভাই তুমি তো বড় সমস্যায় পড়ছো, ভালো করছো ড্রিঙ্কসটা খাও নাই, কিন্তু তোমার তো জাদু করছে। তো তখন সেই মামা বলতেছে যে তিনি ওই পাশের দোকানে, বলে তুমি বসো, বসে পাশের দোকানে গেলেন, যে ওখানে মানে হেঁটে যে একটা প্লাজা আর কি, পাশে প্লাজায় দোকান আছে, ওই বাঙালিকে বললেন যে ভাই আপনি আমার দোকানটা একটু দেখেন, আমি ওই ছেলেটা নিয়ে দেখি কি করা যায়, ওর একটু উপকার করতে হবে বলে। তখন তিনি এই ছেলেটা রাকিবকে নিয়ে তিনি ওখান থেকে রওনা দিলেন তার গাড়িতে করে, যে ওই যে তিনি এর মধ্যে যোগাযোগ করছেন, তার ওই যে বাঙালি ভাই ছিল যিনি, তার সাথে যোগাযোগ করছেন, তার সাথে যে দেখা করলেন। দেখা করে উনি রাকিবকে দেখলেন, দেখে কিছু আমল করলেন, রাকিবের হাতটা ধরে আমল করলেন, করেই বললেন যে একে তো খুব খারাপভাবে জাদু করা হয়েছে, খুব খারাপভাবে জাদু করা হয়েছে। তো বলে তখন তিনি বললেন যে আমি দেখি আমার সেই আরেক বন্ধু যে আছে আমার নেবারিং কান্ট্রির, ওর সাথে যোগাযোগ করি। যাই হোক, তার সাথে যোগাযোগ করা হলো, যোগাযোগ করার পরে সে নিয়ে গেল আর কি, তার কাছে নিয়ে গেল। তো দুইজনে মিলে তাকে রুকাইয়া করলো, রাকিবকে রুকাইয়া করলো। তো রুকাইয়া করে দেখলো যে তাকে খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে, এবং যে অঞ্চলে মানুষ এই জাদুটা করে তাদের ওই জাদুর একটা নাম আছে, যেই জাদুর কথা যেটা লিখছে আমাকে হৃদয়, আমি ওই নামটা বললাম না।
তো সে জাদুটা করা হয়েছে এবং জাদুটা ফাইনাল তার মানে প্রায় কাজ করছে, তার উপরে 95% কাজ করে ফেলছে। আর বাকিটা ওই যে তার যে ড্রিঙ্কসটা দিয়েছিল ওইটা খাইলে পুরো 100% কাজ করতো। তবে এই জাদুর মেয়াদ নাকি থাকে প্রতি 6 মাস পর পর তাদের একটা হয়ে যায়। তবে এই ফাইনালি যে এই ড্রিঙ্কসটা খেলে এই জাদুটা আরো স্ট্রং ভাবে বসে যেত রাকিবের উপরে। তো ও পুরোটা খায় নাই দেখে ওর ইসে এবং টুকিটাকি এর মধ্যেও ওই মেয়েটারও একটু মিস্টেক হয়েছে। এখন রাকিবকে সজ্ঞানে ফেরাইতে হলে ওনার এই রুকাইয়াটা টোটালি কমপ্লিট করতে হবে, এটার জন্য সময় দরকার। তো বললো যে করেন, রাকিবও বললো যে আমাকে আপনি রুকাইয়া করেন, ঝাড়েন, যা করেন ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাকে বাঁচান। সে মানে রাকিব তখন তাদের কাছে মানে একদম হাত জোড়কে বলছে আমাকে বাঁচান এখান থেকে। বলছে না, আমরা তো তোমার বাঁচাইতে পারবো না, বাঁচাবে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো আর আমরা দেখি কি করা যায়। তো দুইজনই ওই যে সেই তাদের আরেক ভাই যে নন বেঙ্গলি ভাই ছিল তিনিও ঝাড়লেন এবং উনি দুইজনে মিলেই করলেন। আর ওই এমন মামা যিনি ছিলেন তিনি তার ওইখানে ওই লোকের সাথে কন্ট্যাক্ট করে বললেন যে আমার আসতে একটু সময় লাগবে ভাই, একটু থাকেনি, ছেলেটার উপকার করি। তো যে তাকে রাকিবকে নাকি রুকাইয়া করলো ওনারা, পুরা ঝাড়লো, ঝেড়ে জমজমের পানি খাওয়াইলো, গোসল করাইলো, পানি পড়া দিল, পানি পড়ায় বললো এটা দিয়ে গোসল করতে হবে আর মাস্ট তুমি ওই মেয়েটা থেকে দূরে যাও আর তোমার বাবা মার নাম্বার দাও। তো তার বাবা মার নাম্বার দিয়েছিল, তার বাবা মাকে ফোন করে তখন ওখান থেকে ওনারা ফোন করে কথাবার্তা বলে যে আপনার ছেলে আসলে এরকম এরকম অবস্থায় আছে, তার অবস্থা খারাপ, আপনারা তাকে বাঁচাইতে হলে তারা এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আর তখন ওই রাকিবের বাবা মা নাকি রিকোয়েস্ট করে যে আমাদের মোটামুটি অবস্থা ভালোই, সচ্ছল, খারাপ না, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ছেলেটাকে অ্যাটলিস্ট আপনারা সরাই নিয়ে কয়দিন পরে পাঠাই দেন দেশে, হ্যাঁ মানে ওরা বাঁচাই আমরা, নাহলে তো আসলে উপায় নেই। উনিও বলেন, ওই এমন মামা বলে যে আসলে ওকে আর কোনো উপায় ছিল না, ওই যে দুইজন যারা ছিলেন যারা ওনার রাকি আর কি রুকাইয়া করছেন তারা বলছে যে ওকে যেভাবে জাদু করতেছে এরপর ওকে শেষ করে দিবে। এরপর নাকি তখন ওই যেই বাঙালি যে ভাই ছিল আরেকজন, তার ওইখানে রাকিবকে লুকায় রাখে, কারণ উনি তো বাসা বন্ধ করে দেন এবং দোয়া দুরুদ পড়ে থাকেন অনেক আর কি পরেশগার, ওনার এখানে লুকান যাতে ওই কোনো জিন চালান করে ওই রাকিবকে খুঁজে না পায়। কারণ রাকিবের মধ্যে তো যথেষ্ট রকমের আছে এবং যাতে এই জিনিসগুলো পালন করে উনি এই কাজটা করেন। সে বাঙালি ভাই রাকিবের উপর কাইন্ড হয়ে করেন, তিনি তাকে যেহেতু দেশি ভাই তাকে বাঁচানোর চেষ্টা করেন। তো দোয়া দুধ পড়ে রাতের বেলা তাকে ওখানেই রাখেন, রেখে এর মধ্যেই চেষ্টা করেন আর কি সেই মামা সহ ওর রাকিবের ব্যবস্থা করতে, তার টিকিট, পাসপোর্ট এগুলার কিভাবে কি গোছায় তাকে পাঠাবে। তো এর মধ্যে নাকি তার ওয়াইফ তাকে খুঁজছে, তো এইখানে তো এসে বুঝে নাই যে এই দোকানে আসছে। তো সেই এমন মামা দেখতো যে সেখানে যে ওই দোকানের ওই পাশের দোকানে ওই দিক দিয়ে ঘুরতো, প্লাজা এসে নাকি জিজ্ঞেস করছে যে আমার স্বামী এখানে আসছে নাকি, তাকে দেখছো নাকি কেউ। তো তখন নাকি ওই বাঙালিরা বলছে না আমরা দেখিনি তাকে। তো মেয়েটা কেন জানি এই যে আইমন মামা যিনি ছিলেন তার দোকানের কাছ দিয়ে ঘুরছে, কিন্তু তাকে জিজ্ঞেস করার সাহস পায় নাই বা কোনো কারণে করে নাই কেন জানি। তো এই আইমন মামা নাকি ওই মেয়েটাকে দেখলেই দোয়া পড়তো, মনে মনে দোয়া পড়তে থাকতেন তিনি, এবং বারবার তিনি বলতেন যে আল্লাহ আমাকে রক্ষা করো এটা থেকে, এবং তিনি স্পেশাল কিছু দোয়া পড়তে থাকতেন যাতে ওই মেয়েটা ওইখানে এসে কোনো ওনাকে প্রবলেম না করে, কারণ উনি ভয় পাইতেন, এদের জাদুকে খুব ভয় পেতেন, এরা নাকি ভয়ঙ্কর জাদু জানে। মেয়েটা নাকি ওই যখন আসছে খুঁজতে তখন ওই বাঙালির দোকান বা প্লাজার কাছে এসে নাকি স্নিফ করতেছে, এরকম নাক দিয়ে বাতাসে শুকতেছিল, মানে ডিরেক্টলি মনে হচ্ছে যে কোনো পশু যেমন খুঁজে কাউকে গন্ধ শুকে সেরকম। এবং সে নাকি এসে ওই আইমন মামাদের দোকানের সামনেও ওখানে রুম করে স্নিফ করতেছিল কয়েকবার, এবং কয়েকবার নাকি তার কপাল কুচকে গেছে। আইমন মামার সাথে সাথে দোয়া পড়ছেন যাতে এটা থেকে বাঁচা যায়। তো কোনো কারণে ওনাকে জিজ্ঞেস করে না এবং জিজ্ঞেস করতে তো পারেও না আসলে। এবং এটা নিয়ে যদি মানে কথাবার্তা হয় ওখানকার সমাজেও কথা বলে, এমন মামা চিন্তা করছিল যদি মেয়েটা এরকম সমস্যা করে বেশি করলে তিনি ওখানকার সমাজ ব্যবস্থার সাথে কথা বলবেন যে এই মেয়ে ব্ল্যাক ম্যাজিক করে বা এরকম ম্যাজিক করে। তো ওইখানে নাকি অনেকেই জানে যে এই যেই শ্রেণীটার কথা বলছে বা যেই গোষ্ঠীটার কথা বলছে তারা নাকি এরকম ম্যাজিক করে, এবং ওইখানকার মানুষরা পর্যন্ত তাদের থেকে সাবধানে থাকে, তাদের থেকে দূরে থাকে, তাদের ভয় পায় এবং এড়ায় চলে তাদেরকে, তাদের এই জিনিসের জন্য, তাদের এই জাদুর জন্য, এবং তারা নাকি ভয়ঙ্কর জাদু করতে পারে এরকম। তো যাই হোক, আইমন মামা যেহেতু উপকার করছে রাকিব ছেলেটার, তো তারপরও তিনি ভয় পাইতেন। এর মধ্যে নাকি ওই যে কয়দিন লুকায় ছিল ওই বাঙালি ভাইয়ের বাসায়, যে রাকি যিনি তাকে ওই রাকিবকে যিনি হেল্প করছিলেন
এই রুকাইয়া করে ওনার ওখানে লুকায় ছিল, এবং এর মধ্যে সে তার ওই পাসপোর্ট সবকিছু, তার যে ভিসা সংক্রান্ত যেসব জটিলতা ছিল সেগুলো ঠিক করে ফেলে ওখান থেকে। তার বাবা মা টাকা পয়সা পাঠায় এবং ওইখান থেকেই মোটামুটি ঠিকঠাক করে তাকে প্লেনে উঠায় দেয়, যে ওই ভাই এবং নিজে প্লেনে উঠায় দেয়, এবং সেই রাকিব বাংলাদেশে চলে আসে। তো বাংলাদেশে চলে যাওয়ার পর তো তার এই সমস্যা নাই। হ্যাঁ, তো আইমন মামার সাথে যোগাযোগ করছিল, সে অনেক ধন্যবাদ দেয়, বলে যে তার জীবনটা পরিবর্তিত হয়ে গেছে, সে পুরোপুরি মানে বেঁচে গেছে। সে বলছে আমি মনে হলো যে আমি এই যে কত মাস, এই মাসগুলো আমি মনে হয় দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, এবং মানে আমার কাছে ওইটা মনে হতো যে আমি রিয়েল লাইফে নাই, মানে একটা আনরিয়েল লাইফের মধ্যে চলাফেরা করতেছি এরকম। তো এই হচ্ছে অবস্থা। তো এই ঘটনাটা আমি শুনলাম হৃদয়ের কাছে, আমার মতো করে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ ভয়ের মনে হয়েছে যে বেশ একটা মানুষের জীবন কিভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে, এমন একটা লেভেলে চলে যেতে পারে, সেখান থেকে কাইন্ড অফ পয়েন্ট অফ নো রিটার্নে চলে যেতে পারে। বুঝতেই পারছেন যে ছেলেটার কি অবস্থা ছিল, সে পড়তে আসছিল, হাসি খুশি একটা ছেলে, এবং সেখান থেকে সে কই পৌঁছায় গেল। হ্যাঁ, মানে কই পৌঁছায় গেল ছেলেটা। যাই হোক, সে হয়তো বেঁচে গেছে, তার আল্লাহ তার ভালো চাইছিলেন দেখে সে বেঁচে গেছে, এবং সে এখান থেকে মুক্তি পাইছে। তো এই হচ্ছে ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার এক পরিচিত মানুষের, তার অনুমতি নিয়েই আমি ঘটনাটা আপনাকে শেয়ার করতেছি। ঘটনাটা 2009 সালের শেষের দিকে, স্থান ছিল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি গ্রামের একটি ঘটনা। তো সে সময় ছিল শীতকাল চলতেছিল। গ্রামের দুই বন্ধু রাকিব এবং সুমন প্রায় সন্ধ্যার পর একসঙ্গে সময় কাটাতো। দুজনেরই বয়স ছিল 20 থেকে 22 বছরের মধ্যে। এক রাতে তারা পাশের ইউনিয়নের একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরতেছিল। অনুষ্ঠান শেষ হতে বেশ রাত হয়ে যায়। বাড়ি ফেরার জন্য দুটি রাস্তা ছিল, একটি ছিল অনেক ঘুরে যাওয়া পাকা রাস্তা, আর অন্যটি ছিল গ্রামের পুরনো কাঁচা রাস্তা, যেটা একটা কবরস্থানের পাশ দিয়ে চলে গেছে। তো সময় বাঁচানোর জন্য তারা কবরস্থানের পাশে যে পথটা গেছে সেটাই বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাত তখন প্রায় 2:30। শীতের কুয়াশা চারিদিকে নেমে এসেছিল, রাস্তার দুই পাশে বড় বড় গাছ। কবরস্থানটা ছিল অনেক পুরনো, জায়গাটি দিনের বেলাতেও বেশ নির্জন লাগতো, কারণ আশেপাশে ঝোপঝাড় ছিল। তো হাঁটতে হাঁটতে তারা লক্ষ্য করে যে কবরস্থানের ভিতরে একটা টর্চ লাইটের মতো আলো জ্বলতেছে। মনে হচ্ছে যে কেউ টর্চ লাইট কবরস্থানে মারতেছে। তো প্রথমে তারা ভেবেছিল হয়তো কেউ কবর জিয়ারত করতে এসেছে, অথবা কোনো পথচারী সেখানে বসে আছে, বা কোনো একটা কারণে সেখানে লাইট মারতেছে। কিন্তু কয়েক মিনিট পর বিষয়টি অদ্ভুত মনে হতে শুরু করলো। আলোটি এক জায়গায় স্থির ছিল না, কবরের মাঝখান দিয়ে ধীরে ধীরে চলতেছিল, যেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে। দুই বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ বিষয়টি লক্ষ্য করে। এরপর তারা আবার হাঁটা শুরু করে। কিন্তু কয়েক কদম যাওয়ার পর রাকিব খেয়াল করে আলোটি আর কবরস্থানের ভিতরে নেই, এবার সেটি কবরস্থানের সীমানার বরাবর চলে এসেছে। সুমনও বিষয়টা লক্ষ্য করে, তারা হাঁটার গতি বাড়িয়ে দেয়। কয়েক মিনিট পর কবরস্থানের পিছনে ফেলে তারা অনেক দূর চলে আসে। কিন্তু তখনই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। তারা দুজনেই অনুভব করে তাদের পিছনে আরও কারো যেন হাঁটার শব্দ শোনা যাচ্ছে। শুকনো পাতার উপর পায়ের চাপা শব্দ যেরকম শোনা যায় সেই রকম। তো প্রথমে তারা মনে করেছিল যে হয়তো গ্রামের কেউ তাদের সেই একই পথ দিয়ে হয়তো আসতেছে, কিন্তু পিছনে তাকালে তারা আসলে দুজনেই কাউকে দেখতে পায় না। তো এটা দেখে তারা একটু ভয় পায়, এবং তারা আবার হাঁটা শুরু করে। তো এইভাবে কয়েকবার ঘটে তাদের সাথে। তারা যখন হাঁটতেছে তাদের কাছে মনে হচ্ছে যে পিছনে কেউ জনে হেঁটে আসতেছে। তো প্রায় 10 মিনিট পর তারা গ্রামের প্রথম বাড়িগুলোর কাছাকাছি পৌঁছে যায়। তো সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পায়ের শব্দ বন্ধ হয়ে যায়। পিছনে যে মনে হচ্ছিল যে কেউ হেঁটে আসতেছে, এই বিষয়টা বন্ধ হয়ে যায়। তো বিষয়টি তারা দুজনেই লক্ষ্য করেছিল। পরের দিন তারা ঘটনাটা নিয়ে নিজেদের মতো আলোচনা করে। দুজনের বর্ণনা হুবহু মিলে যায়। আসলে সেই রাতে তারা ওইভাবে ভয় পাওয়ার কারণে দুজনকে বলতে
পারে নাই। তো পরের দিন তারা যখন আবার দেখা হয় তখন আর কি একে অপরের সাথে বলে যে এরকম আমি শুনেছিলাম, এবং দুজনে বন্ধুরা দেখে যে বর্ণনা হুবহু মিলে যায়। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তারা দুজনেই একই আলোয়, একই চলাফেরা, একই পায়ের শব্দের কথা বলেছিল। তো ঘটনার কয়েকদিন পর আবার এক রাতে তারা একই রাস্তা দিয়ে ফিরতেছিল। তবে এবার তারা কবরস্থানের কাছে পৌঁছেই থেমে যায়, কারণ দূর থেকেই দেখতে পায় কবরস্থানের মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল একজন মানুষ, কিন্তু বিষয়টা অস্বাভাবিক ছিল, কারণ লোকটা দাঁড়িয়ে থাকলেও তার ছায়া দেখা যাচ্ছিল না। এখানে চাঁদনি রাত ছিল এবং গাছপালা যত কিছু আছে সমস্ত কিছু ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে, এবং রাস্তাগুলো তারা যে রাস্তা দিয়ে আসতেছিল সেটা ছায়ার কারণেই অন্ধকার দেখাচ্ছিল। কিন্তু যখন তারা কবরস্থানে একজন মানুষের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, এবং তারা খুবই অবাক হয়ে যায় যে সেই মানুষটার কোনো ছায়া নেই, অথচ তাদের এত কাছাকাছি ছিল যে ছায়াটা যেহেতু চাঁদের আলোটা সরাসরি সেই মানুষটার শরীরে পড়তেছে, মানুষের মতোই দেখা যাচ্ছে, তার ছায়া থাকার কথা। তো এই জিনিসটা তারা দুজনেই লক্ষ্য করে। তো তারা এটা দেখে মোটামুটি বেশ একটু ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার পর তারা আসলে দ্রুত গতিতে তারা পা চালিয়ে বাসায় চলে আসে। তো তেমন তাদের সাথে কোনো সমস্যা হয়নি। তো ঘটনার কয়েক সপ্তাহ পর বিষয়টি অনেকটাই তারা দুজনেই ভুলে গিয়েছিল, বিশেষ করে রাকিব এবং শোভন দুই বন্ধুই ভুলে গিয়েছিল বিষয়টা। তো শীত হয়ে গিয়েছিল, গ্রামের জীবন আবার স্বাভাবিক হয়ে ওঠে। উম, একদম শীত চলে গেছে বিষয়টা তা না, বলতে শীতের যে প্রকোপ একটা ছিল সেটা চলে গিয়েছে, যেহেতু এটা অনেকদিন পর বলতেছি। তো এক সন্ধ্যায় পাশের বাজার থেকে ফেরার সময় তারা দুজনে আবারও সেই কবরস্থানের পাশের রাস্তাটা ব্যবহার করে। বলতে তারা হলো ওই আগে যে এই ধরনের কিছু দেখেছিল বা বিষয় হয়েছিল যে তাদের পিছনে কেউ হেঁটে আসতেছে এবং কবরস্থানে কাউকে যে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, এই বিষয়টা একদম তারা ভুলেই যায়, কারণ তারা বাজার থেকে ফিরতেছিল ঠিক অনেকদিন পরেই আর কি। তো এক সন্ধ্যায় তারা দুজনেই বাজার থেকে ফিরতেছিল সেই কবরস্থানের পাশে রাস্তাটা দিয়ে। সেদিন রাত খুব বেশি হয়নি, আনুমানিক 9টা বা 9:30 হবে। আকাশ পরিষ্কার ছিল, কুয়াশাও ছিল না। তো কবরস্থানের কাছাকাছি পৌঁছানোর পর তারা লক্ষ্য করে ভেতরের একটা পুরনো কবরের পাশে একটা কুকুর বসে আছে। বিষয়টি স্বাভাবিকই মনে হলো তাদের কাছে, কিন্তু কয়েক মিনিট ধরে কুকুরটিকে দেখে তাদের অস্বস্তি হতে থাকে, কারণ ওই কবরস্থানটা পার হতে তাদের মিনিমাম হলো 1 মিনিটের মতো সময় লাগে, এবং তারা দেখে যে সেই কুকুরটা সেই কবরস্থানের পাশেই বসে আছে। আর সব থেকে অবাক বিষয় আছে ভাই, কুকুরটি এক দৃষ্টিতে একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়েছিল, একবারও নড়তেছিল না এবং একবারও অন্যদিকে তাকাচ্ছিল না। তো রাকিব সুমন হাঁটতে হাঁটতে কবরের সামনে চলে আসে। ঠিক তখন কুকুরটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, এরপর কোনো শব্দ না করে কবরগুলোর মাঝখান দিয়ে ভিতরে চলে যায়। বিষয়টি অদ্ভুত অদ্ভুত লাগলেও তারা আসলে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক কদম এগোনোর পর সুমনের মোবাইল ফোনে একটা কল আসে। সে সময় সে একটা বাটন ফোন ইউজ করতো। তো তার একটা ফোনে কল আসে, সে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। সে দেখে যে ফোনের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু তবুও ফোনটা বেজে চলেছে, মনে হচ্ছে কেউ অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়েছে। যখন সে সেই নাম্বারটা মনে করার চেষ্টা করতেছে যে এটা কার নাম্বার, এরপর সে লক্ষ্য করে যে ফোনটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তো সুমন ভেবেছিল হয়তো তার ফোনের সমস্যা হতে পারে বা চার্জ না থাকার কারণে হয়তো বা এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা রাকিবের ফোনেও ঘটে। তাদের দুজনের ফোনেই ছিল সেই সময় বাটন ফোন, কিন্তু একজনের ফোন যখন ফোন এসে সেটা আবার বন্ধ হয়ে যায়, তার কিছুক্ষণের পর আর কি রাকিবের ফোনে ফোন আসে, এবং সেম ভাবে সে দেখতে পায় যে ফোনের মধ্যে কোনো নেটওয়ার্ক নাই এবং একটা আননোন একটা নাম্বার, এবং সেই ফোনটাও বন্ধ হয়ে যায়। এবং তাদের কাছে বেশ অবাক লাগে যে মানে এটা তারা আসলে একজনের ফোনে হলে বিষয়টা ছিল স্বাভাবিক, কিন্তু দুজনের ফোনে এভাবে রিংিং হয়ে আননোন নাম্বার থেকে রিংিং হয়ে বন্ধ হয়ে গেল। তো বিষয়টা নিয়ে তারা বেশ চিন্তিত হয়ে পড়ে, এবং রাসেল ভাই যখনই তারা ওই কবরস্থানে কুকুরটার দিকে তাকায়, তখন তারা দেখতে পায় সেই কুকুরটা সেখানে নেই, অথচ ওই কুকুরটা কিন্তু এতক্ষণ ছিল সেখানে। এবং তারা মোটামুটি একটু ভয় পায় এবং তারা পুনরায় বাড়ি চলে আসে।
তখন বাড়ি চলে আস্তে আস্তে তাদের প্রায় বেশ রাত হয়ে যায়। তো এক প্রকারে এই বিষয়টা নিয়ে তারা মোটামুটি চিন্তিত হয়ে পড়ে। কিন্তু রাসেল ভাই, আসল ঘটনা ঘটে যাচ্ছে তার ঠিক 3 দিন পর। তো সেদিন তারা রাতে একইভাবে তারা বাড়ি ফিরতেছিল, বাসায় ফিরতেছিল একই পথ দিয়ে। তো রাত প্রায় 11:30। কবরস্থানের সামনে পৌঁছানোর পর তারা লক্ষ্য করে যে ভিতরের বড় আম গাছটার নিচে কেউ একজন বসে আছে। দূর থেকে দেখে একজন মানুষের মতোই মনে হচ্ছিল। তো প্রথমে তারা ভেবেছিল যে গ্রামের কোনো ব্যক্তি, কিন্তু যতই কাছে আসতে থাকে ততই বিষয়টি অস্বাভাবিক মনে হতে থাকে। লোকটি বসে আছে ঠিকই, কিন্তু কোনো নড়াচড়া নেই। সে মাথা নিচু করে আছে, 2 হাত হাঁটুর উপর, একই ভঙ্গিতে। প্রায় 5 মিনিট ধরে তারা হাঁটতেছিল, কিন্তু লোকটির অবস্থান কোনো পরিবর্তন হচ্ছিল না। ঠিক তখন হঠাৎ পাশের মসজিদ থেকে ঈশান নামাজের রেকর্ড করা তিলাওয়াত ভেসে আসে। তো আর সেই মুহূর্তে রাকিব লক্ষ্য করে যে আম গাছের নিচে বসে থাকা অবয়বটা সেখানে যেন ভ্যানিশ হয়ে গেল। 1 সেকেন্ডে এখনো যেখানে সেই অবয়বটা ছিল, সেই মানুষের মতো অবয়বটা ছিল, সেটা যেন এখন 1 সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। তো দুজনেই এটা দেখে থমকে যায় এবং তারা স্পষ্ট মনে করতে পারে যে তারা আসলে এটা কি দেখলো আর অবয়বটা কোথায় গেল, তারা দুজনেই কোনোভাবে বুঝতে পারলো না এবং তারা দ্রুত সেখান থেকে চলে আসে। তো সেই দিন রাতের পর থেকে দুজনেই চেষ্টা করতো রাতের বেলা ওই পথ এড়িয়ে চলতে। কিন্তু কয়েক মাস পরে এমন একটা ঘটনা ঘটে যা তাদের নিশ্চিত করে যে শুধু অদ্ভুত কিছু দেখেনি, বরং এই ঘটনার মধ্যে ধীরে ধীরে তারা জড়িয়ে পড়তেছিল। ঘটনার 2 মাস পরের কথা। রাকিব এবং সুমন তখন আর রাতের বেলা কবরস্থানের পাশের রাস্তা ব্যবহার করতো না। প্রয়োজন হলে তারা অন্য রাস্তায় ঘুরে যেত, তবু সেই রাস্তাটা ব্যবহার করতো না, কারণ এর আগে যে ইনসিডেন্টগুলো বলতাম তারা এইগুলো মনে রেখেছিল। তো একদিন বিকেলে তারা গ্রামের একটি বাড়িতে দাওয়াতে যায়। তো তারা দুজনে আসলে রাকিব এবং সুমন তারা খুবই ক্লোজ ফ্রেন্ড। তো দেখা যায় যে ম্যাক্সিমাম সময় তারা একসাথে খেলাধুলা করা, বাজারে যাওয়া, যেখানে যায় আর কি দেখা যায় একসাথেই যাওয়া আসা করে। তো তারা দুজনে একদিন বিকালে একটা বাড়িতে দাওয়াত খেতে যায় এবং অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো রাকিব খাওয়া দাওয়ার পর বাড়ির উঠানে কয়েকজন যুবক পুরনো ছবি দেখতেছিল। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান, ফুটবল খেলা আর বহু বছর আগের পারিবারিক ছবিগুলো একে একে দেখা হচ্ছিল আর কি। তো এমন সময় একটি বিভিন্ন ছবি সবার নজরে আসে। ছবিটি সম্ভবত 1990-এর দশকের শেষের দিকে তোলা, অনেক পুরনো একটা ছবি, প্রায় 20 বছর আগের ছবি। এবং ছবিতে গ্রামের কয়েকজন মানুষ দাঁড়িয়েছিল, পিছনে দেখা যাচ্ছিল যে সেই কবরস্থানের আম গাছটি। তো প্রথমে তার স্বাভাবিকই মনে হয় এবং কিন্তু রাকিবের চোখ ছবিটি আটকে যায়। সে যখন ছবিটি সুন্দরভাবে স্পষ্টভাবে দেখার চেষ্টা করে যে এটা কোন জায়গা, সেই জায়গাটা পরিষ্কারভাবে চিনতে পারে এবং সে বুঝতে পারে এটা তো সেই আম গাছটা যেটা ওই কবরস্থানের পাশে। তো এটা সে সুমনকে দেখায় এবং সুমন যেন এটা দেখে যেন কয়েক সেকেন্ডে যেন চুপ করে তাকিয়ে থাকে, কারণ গত গত কয়েক মাস আগে রাতের বেলা তারা যে ঠিক একই ভঙ্গিতে ওই যেখানে আম গাছটার নিচে একটা মানুষকে বসে থাকতে দেখেছিল, ঠিক সেইভাবে তাদের সামনে যে ছবিটা তোলা, সেই ছবিটার আম গাছের নিচেও একটা মানুষের মতো বসে থাকা দেখা যাচ্ছে। এবং এটা দেখে তারা দুজনেই খুবই অবাক হয়ে যায় এবং তারা কোনোভাবেই বুঝতে পারে না যে এটা কিভাবে সম্ভব। তো যার ছবিগুলো যারা তুলেছিল এবং তাদেরকে যখন বলা হয় যে আচ্ছা, আপনাদের পিছনে এই আম গাছটা, আপনারা এই ছবিটা কোথায় তুলেছেন, তো তারা জানায় যে ওই কবরস্থানের পাশে যে আম গাছটা আছে, তো তারা সেখানে ছবিটা তুলেছিল। এবং তখনই তারা জানতে পারে যে এই আম গাছটা প্রায় নাকি বয়স 50 বছরের কাছাকাছি, এত পুরনো দিনের একটা আম গাছ। তো সে সময় তখন যখন তারা এই ছবিটা তুলেছিল সে সময় নাকি এই কবরস্থানটা এত বড় ছিল না। সে সময় পারিবারিক কবরস্থান হিসেবে একটা ছোট কবরস্থান ছিল, কিন্তু সময়ের প্রেক্ষাপটে এখন এই কবরস্থানটা অনেক বড় একটা কবরস্থান। এবং তারা দুজনেই বেশ অবাক হয়ে যায় যে 20 বছর আগেই যখন তারা এই যে ছবি তুলেছিল গ্রুপিং ভাবে, এখানে যে আম গাছটার নিচে যে অবয়বটাকে তারা দেখতেছে, সেম ভাবে তারা দুজনেই একা একা রাতে যখন এসেছিল তারাও দেখেছিল।
তো যখন তারা এই বিষয়টা ওই লোকদেরকে জানায় যে আমরাও তো এরকম দেখেছিলাম, তো তারা বলে আরে উনি তো একজন পাগল, উনি অনেক আগেই মারা গিয়েছেন, উনি ওই সবসময় ওই আম গাছের নিচে থাকতেন। পরে যখন জিজ্ঞেস করা যায় কেন উনি এত জায়গায় থাকতে উনি ওই আম গাছের নিচে থাকতেন কেন, পরে জানা যায় যে রাকিব এবং সুমন পরে জানে যে যে ওই লোকটার স্ত্রী নাকি মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পর তার স্ত্রীর শোকে দেখা যায় যে সেই আম গাছটাতে প্রায় থাকতো এবং তারা আত্মীয় স্বজন বা আরও অনেক ফ্যামিলিগতভাবে কেউ না থাকার কারণে সে এক প্রকার ভেঙে পড়ে যায় এবং ডে বাই ডে আর কি সে পাগলে পরিণত হয় এবং একসময় সে মারা যায়। তো রাসেল ভাই এখানে এই কথাটা শোনার পর সুমন এবং রাকিব জিনিসটা বুঝতে পারে এবং তারা কিন্তু তারা যে সেই লোকটাকে দেখতে পেল এবং তাদেরকে কেন সেই লোকটা আবার দেখা দিল, তারা এখন পর্যন্ত আসলে সেই রহস্যটা আজ পর্যন্ত তারা কোনোভাবেই খুঁজে বের করতে পারেনি। তারা বুঝতে পারতেছে না যে তাদেরকে কেন দেখা দিয়েছিল। তো রাসেল ভাই যেহেতু তারা আসলে ওই বিষয়গুলো নিয়ে ভয় পেয়েছিল, যেমন হচ্ছে ওই কবরস্থানে অবয়ব দাঁড়িয়ে থাকা, তারপরে কবরস্থানের মধ্যে একটা কুকুর দাঁড়িয়ে বসে থাকা এবং সেই সাথে ওই আম গাছে অবয়বটা বসে থাকা, তো এই কারণে সুমন এবং রাকিব দুজনেই সেই কবরস্থানের পাশে রাস্তাটা ব্যবহার করা একদম ছেড়ে দেয়, কারণ তারা ওই তিনটে বিষয় নিয়ে বেশ ভয় পেয়েছিল। তো এখন তারা যখন এই আম গাছের নিচে বসে থাকা অবয়বটা বিষয় এই মানুষটা সম্পর্কে জানলো, তারা মোটামুটি আরো ভয় পেল এবং তার কোনোভাবেই বুঝতে পারলো না যে সেই লোকটা কেন তাদের সাথে দেখা দিয়েছিল। রাসেল ভাই এটা ছিল সুমন এবং রাকিবের ঘটনা। তো আমার পরিচিত একজন আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, আমি আসলে সঙ্গত কারণে তার নামটা বলতেছি না। তো সে আমাকে জানিয়েছে যে পরবর্তীতে ওই রাকিব এবং সুমন তারা দুজন নাকি ওই কখনোই ওই কবরস্থানের পাশ দিয়ে আর যায়নি। তারা সবসময় ওই পাকা রাস্তা দিয়ে যাতায়াত করে রেগুলারভাবে, যেহেতু তারা পরবর্তীতে বাইক কিনেছিল এবং তারা দেখা যায় বাজার বা কোথাও গেলে ওই পাকা রাস্তা দিয়েই যায়, কখনো ওই কবরস্থানের পাশ দিয়ে যায় না। তো তারা ওই আমার আত্মীয় যে আমাকে পরিচিত যে যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন, তো উনি বলেছেন যে ওই এলাকায় ওই কবরস্থানের নাকি আরো কিছু ঘটনা আছে যেটা তিনি আমাকে শেয়ার করবেন পরবর্তীতে। তো রাসেল ভাই আমি চেষ্টা করবো তিনি ঘটনা পাঠালে আমি আপনার কাছে ঘটনা শেয়ার করবো আমি। তো আমি যে ঘটনা এতক্ষণ বললাম এই ঘটনাটা স্থান হচ্ছে কুড়িগ্রাম জেলার উড়িপুর উপজেলার একটি গ্রামের। তো যারা কুড়িগ্রাম থেকে শুনতেছেন তারা হয়তো বা এই ধরনের ঘটনার সাথে পরিচিত হতে পারেন। যদি আপনারা পরিচিত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ ঘটনাটা সত্যটা কতটুকু। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা, যদি ভালো লাগে তাহলে প্রকাশ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে এখন ঘটনাটা শেয়ার করব সেটা শোনার জন্য সবাইকে একটু মনোযোগ সহকারে শুনতে বলছি। আসসালামু আলাইকুম শব্দটা আব্বার রুম থেকে আসছিল। আব্বার রুমটার বিবরণ যদি দেই তাহলে এরকম রুম দিয়ে ঢুকতে সোজা বারান্দার জানালা, ডানে আব্বার খাট ছিল, খাট এবং ওয়ার্ড্রোবের ডিস্টেন্সে একটা পাপোশ অথবা একটা ফ্লোর ম্যাট রাখা ছিল, অথবা সেটাকে কার্পেট বলা যায়। সেখানে একটা ইজি চেয়ার বসানো ছিল। আমার আব্বা প্রায় সময় ইজি চেয়ারে বসে বই পড়ত। ডান দিকের একদম কর্নারে, ওই রুমটার ডান দিকে, যদি রুমটাকে আমরা ভাগ করি তাহলে পশ্চিম দিক ছিল আসলে ডান দিকের কর্নারে, এবং নামাজ পড়ার জায়গাটা আমার আব্বার তৈরি করা ছিল। হাঁটার জায়গা খুব একটা বেশি যে আছে রুমের মধ্যে সেটা বলা যায় না। আব্বা মারা যাওয়ার পর থেকে ওই রুমে ঢোকা আমার পক্ষে একদমই অসম্ভব ছিল। আমি ঢুকি না দেখে দরজা লাগিয়ে রাখা হতো, কিন্তু লাগিয়ে রাখলেও ক্লিন করার জন্য প্রতিদিন দুপুরে বুয়া ঢুকতো এবং ক্লিন করে বের হয়ে যেত। কয়েকদিন যাবৎ আমাদের বাসার যে কাজের লোক আছে, আমার বাসায় আমার নতুন বাচ্চা হবার পর থেকে আমরা দুটা কাজের বুয়া রেখেছি। কাজের বুয়া বলতে কাজের যারা আমাদেরকে কাজে সাহায্য করে, একটা বয়স্ক আর একটা ছোট কাজের মেয়ে যে আমার বাচ্চাটাকে রেগুলার দেখভাল করে। দুজনেই সবসময় কাজ করতো, তো বাচ্চাটাকে দেখার জন্য আমরা একটা ছোট মেয়ে রাখি।
তো যাই হোক, আব্বা মারা যাওয়ার পর থেকে রুমে ঢোকা আমার পক্ষে আর কখনোই সম্ভব হয়নি। বুয়া ঢুকতো, বুয়া ক্লিন করে বের হয়ে যেত। মাঝে মাঝে রুমটা খোলা থাকতো, কিন্তু সেটা বন্ধই রাখতো সবাই, সবার একটা মনে থাকতো, সবাই বন্ধই রাখতো। প্রতিদিন দুপুরে ক্লিন করা হতো। কয়েকদিন যাবত আমার বাসার কাজের মেয়েটা এবং বুয়া ওই দুইজনই বেশ ভয়ে ভয়ে কাজ করতো। এই জিনিসটা প্রথমে আমি আসলে এতটা খেয়াল করি নাই, কিন্তু পরে যখন খেয়াল করতে শুরু করলাম আসলে আমার জানতে ইচ্ছা হচ্ছিল যে তোমরা আসলে ভয়ে ভয়ে কাজ করছো কেন। যেদিন প্রথম আমি ধরি সেদিন ছিল শুক্রবার। আমার খুব সকালে ঘুম ভাঙে, আমি দেখি আব্বার রুমের দরজার সামনে আমাদের বাসার যে বয়স্ক কাজের মানুষটি আছে ওই বুয়াটা পড়ে আছে। তো আমি আমার স্ত্রীকে ডাকি, আমি আমার স্ত্রী সহ ওনাকে ধরাধরি করে ওনার ঘুম ভাঙানোর ট্রাই করি। ঘুম থেকে উঠে সে বলল সে আর থাকতে চাইছে না। তো হঠাৎ করেই কি এমন হলো, এমনও না যে এখানে ওনারা অল্প দিন যাবত, এই বয়স্ক মহিলা অনেক দিন যাবতই আমাদের বাসায় আছে, তো থাকতে চাইছে না কেন? তো তারটা শুনে আরেকটা মেয়ে আছে, সেও আবার না না করছে, সেও দেখি তালে তাল মিলাচ্ছে। তা আমরা জিজ্ঞেস করলাম কিসের ভয়ে আপনারা থাকবেন না, এরকম কাঁপছেন কেন আপনি, এরকম আপনার হাত কাঁপছে কেন? মনে হচ্ছে যে পার্কিনসন ডিজিজের যেসব পেশেন্টরা আছে যেরকম ভাবে হাত কাঁপে বয়স্ক পেশেন্টরা, ওনার হাত ঠিক এরকম ভাবে কাঁপছে। তখন সে বলল রাতের কাজ সে গতকালকে রাতে ক্লোজ করছিল। পিচ্চি মেয়েটা বাচ্চাটাকে ঘুম পাড়াতে যে সেই রুমেই আসলে সেই রুমে অনেকক্ষণ যাবৎ ছিল এবং সেই আসলে থালা বাসন ধুচ্ছিল সিঙ্কটার সাথেই ছিল জানালা। তাদের বাসাটা 5 তলার উপরে, আর পাশে বিল্ডিং আছে, তবে একদম যে সাথে লেগে আছে বা পাশের কাউকে দেখবে বা দেখা যাবে সেরকম না। বুয়া থালা বাসন ধোয়ার সময় এমন সময় জানলা দিয়ে একটা হাত বুয়ার হাতে এসে ধরে কেউ। ঠান্ডা খসখসে হাত, কেমন কাটা 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 যুক্ত। বুয়া শুধু হাতটাই দেখে, কাউকে দেখতে পাচ্ছিল না। ওই পাশে কোনো বিল্ডিং নাই যার সাপোর্ট নিয়ে পাশে জানালার কেউ এসে হাত ধরবে। বুয়ার কথা বলতে পারছিল না, হাতটা ঝাড়া দেওয়ার শক্তি ছিল না। বুয়া কোনো মানুষ দেখছিল না, শুধু হাতটা ধরে আছে কেউ। জানালার ওপাশে কেউ আছে। হাতটা খুব বড় না, খুব ছোট্ট এবং চিকন একটা হাত। বুয়া যেহেতু চিৎকার করতে পারছিল না, তাই আল্লাহ জিনিসটা বলে বলে চিন্তা করছিল। তখন দেখে হাতটা ছেড়ে দেয় বুয়ার, ওই হাতটা, আর বুয়া অমনি পেছাতে থাকে জানালার দিকে তাকিয়ে। বুয়া সামনের দিকে দৌড় দেয়নি, পেছাতে থাকে, পেছনে তাকায়নি। এদিকে ছোট মেয়েটা কোন সময় যেন ডাইনিংয়ের লাইট অফ করে ঘুমাতে চলে গেছে। ওই বাচ্চাটা কাঁদছিল, আমার বাচ্চাটা। আমিও বাসায় এসে ঘুমিয়েছি, আমার স্ত্রী রুমেই ছিল। আর এইদিকে বুয়া আব্বার রুমের দরজার সামনে এসে বেহুশ হয়ে যায়। এই ইনসিডেন্ট যখন বুয়ার সাথে ঘটে গেছে, বুয়া এখন আর আমাদের বাড়িতে থাকতে চাইছে না। তো আমিও বুয়াকে যথেষ্ট কনভিন্স করার চেষ্টা করি এবং আমি বলি, দেখেন আমার ছোট বাচ্চা আছে, আপনি যদি চলে যান আমার জন্য সমস্যা হয়ে যাবে। এক কাজ করেন, আপনি যখন থাকবেন একা থাকবেন না, কাউকে সাথে রাখবেন অথবা আমাদের সাথে থাকবেন, একা থাকিয়েন না। এটা হলো 27 ফেব্রুয়ারি ঘটনা। 27 ফেব্রুয়ারি আমি ড্রয়িং রুমে বসেছিলাম। পরের দিন বন্ধ ছিল, আমার কাজ ছিল না কোনো। আমি ড্রয়িং রুমে খেলা দেখছিলাম। রাত 1টার বেশি বাজে, আর আমার বাচ্চাটা সারা রাতই কাঁদছিল, সন্ধ্যা থেকেই কাঁদছিল ননস্টপ। আমার স্ত্রী আর ছোট মেয়েটা মিলে বাচ্চাটাকে ঘুম পাড়ায় অনেক কষ্টে। তো রাত যখন অলরেডি 2টা বাজে, আমার খাটে মুভ করার অভ্যাসের কারণে আমি আমাদের আরেকটা রুমে ঘুমাতাম। আসলে আমি ঘুমাবো এই ধরনের প্ল্যানই আছে। আমি ঘুমাচ্ছিলাম আমার পাশের রুমে, আমি আমার স্ত্রীর সাথে একই বেডে থাকতে পারছিলাম না, কারণ আমি মুভ করি অনেক, তো বাচ্চাটার ক্ষতি হতে পারে। তো আমার বাচ্চাটাকে নিয়ে আমার ওয়াইফ ঘুমায়, আর ফ্লোরে ঘুমায় ছোট কাজের মেয়েটা, না হয় দুজন একসাথে, বয়স্ক কাজের লোকটা এবং ছোটটা একসাথে ঘুমায়। তো ওরা দুইজনই আমাদের মাস্টার বেডে ফ্লোরিং করে ঘুমাবে। তো আমি খেলা দেখা শেষ করে আব্বার রুমের দরজার খোলা পাই, খেলা দেখা শেষ করার পর দেখি যে আমার আব্বার রুমের দরজাটা খোলা। যেহেতু ওরা ঘুম, আমি আর ডাকলাম না কাউকে যে কে দরজাটা খোলা রাখলো বা কেন খোলা রাখলো। তো যেহেতু খোলা ছিল দরজাটা, আমি কি করলাম, দরজাটা বন্ধ করতে যাব। ড্রয়িং রুমের আবছা আলো আব্বার রুমে পড়ছে, আর আব্বার ইজি চেয়ারটা যে জায়গায় রাখা আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি পরিষ্কার দেখলাম চেয়ারে বসে আছে কেউ, চেয়ারটা নড়ছে। আমি যেটা বুঝতে পারছিলাম
যে চেয়ারে আব্বা বসে আছে, কারণ বসার ধরন আর চেয়ার মুভ করার ধরন হুবহু একই। আব্বার পায়ে যেই পাতলা শু টাইপের মোজা টাইপের ছিল সেটা পরা ছিল, এবং সেটাই পরা আব্বাই বসে আছে একদম হুবহু। আমি দরজা লাগিয়ে দিলাম আস্তে করে। আল্লাহু আকবার বলছিল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি কয়েকবার হাত তালি দিচ্ছিলাম, ভাবছিলাম শয়তানের কাজ মনে হয়। দিয়ে আমি একা যেয়ে আর একটা রুমে শুই, যে পাশের রুমে আমি থাকি। আমার অস্বস্তি লাগছিল সেই মুহূর্তে, আমি অনেক ঘামছিলাম। আমি কাকে বলবো বলতে পারবো না, চিৎকার করতে পারবো না। আমি যদি চিৎকার করি বাচ্চাটা উঠে যাবে। আমার ওয়াইফ সারা রাত সজাগ থেকে মাঝে মাঝে বাচ্চাটার সাথে থাকে, কিন্তু আমি যদি এখানে ঘাবড়ে যাই তাহলে আমাদের বাসার পরিস্থিতিটা হিতে বিপরীত হবে, ওই কাজের লোকগুলো চলে যাবে। তো আমি চুপ ছিলাম, সহ্য করলাম। সেদিনের রাতের ট্রমাটা আমাকে বেশ পোহায়, আমি অনেক পোহাই। এর ঠিক পরের দিন আমি আমার শাশুড়িকে বাসায় নিয়ে আসি। আসলে তার অনেকদিন যাবৎ আমাদের বাসায় আসার কথা ছিল। শাশুড়ির সাথেও আর একটা কাজের মেয়ে আছে, ও চলে আসে। তো আমার শাশুড়ি অনেক পরহেজগার একটা মানুষ। যে রুমটা এক্সট্রা ছিল, মানে আমি যেখানে ঘুমাচ্ছিলাম সেটাতে আমার শাশুড়ি ঘুমালে, আমি ঘুমাচ্ছিলাম পরের দিন থেকে, মানে 28শে ফেব্রুয়ারি থেকে ড্রয়িং রুমে। আমি ঘুমের মধ্যে নিজেকে ড্রয়িং রুমেই দেখি। আমি স্বপ্ন দেখছিলাম নাকি আমি জানি না, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে দেখছিলাম মানে আমি নিজেকে ওই সময় ড্রয়িং রুমেই অবস্থায় পাই। আমি দেখি আমাদের বাসার মধ্যে জানালা দিয়ে উপচে পড়ছে অনেকগুলো সাপ। সাপগুলো না পেঁচিয়ে পেঁচিয়ে আমার চারিপাশে ঘুরছিল, প্যাঁচ খাচ্ছে, কিরকম জানি করছে। স্বপ্নে মনে হচ্ছে এরা আমাকে এখন খাবে, চাবিয়ে খাবে। সাপগুলো একটার সাথে একটা হঠাৎ করে জোড়া লাগতে শুরু করে। জোড়া লেগে একটা মানুষের ন্যায় অবয়ব ক্রিয়েট হয়ে যায় আমার সামনেই, আর আব্বার রুমে ঢুকে যায়। আমার ঘুম ভাঙলে দেখি ওই সময় ভোর 6টা বাজে। ড্রয়িং রুমে প্রচণ্ড আলো। যা খারাপ স্বপ্ন দেখলাম, যেটা আমাকে ভাবাচ্ছিল। আপনাকে যোগাযোগ করার মতো অবস্থা আমার ছিল না, হচ্ছিল না। আমি ইমাম সাহেবকে নিয়ে আসি, আমাদের এলাকার ইমাম সাহেব। আমি আপনাকে কল দিয়েছিলাম, মনে হচ্ছিল আপনি ঘোরের মধ্যে আছেন। আপনি ফোন ধরেছেন, কিন্তু কি বলছেন আমি আসলে কিছু বুঝিনি। আপনি যখন আমাকে কল দিয়েছেন তখন আমি ঘুমিয়েছিলাম, তখন ভোরবেলা। তো 29শে ফেব্রুয়ারিতে আমি আমাদের পাশের এলাকার বড় মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা বলি। ইমাম সাহেব আমাকে মসজিদের খাদেমের কাছে পাঠান। খাদেম আমাকে আরেকটা জায়গায় নিয়ে যায়। আসলে খাদেম যে আরেকটা জায়গায় নিয়ে যাবে সেটা ইমাম সাহেব আমাকে বলেছেন যে খাদেমের পরিচিত লোক আছে, আপনি খাদেমের কাছে যান, আর খাদেম হয়তো আপনাকে নিয়ে যেতে পারে একজনের কাছে। যদি যাই সেখানে যে আপনি কথা বলেন। তো আমাকে নিয়ে গেল মাদ্রাসার মতো একটা জায়গাতে। সেখানকার একজন টিচার মাদ্রাসার আমাকে ছাত্র পড়াচ্ছিল। আমি যখন যাই তখন দেখি মাদ্রাসার টিচারটা ছাত্র পড়াচ্ছে, এবং কোন একটা ছাত্রকে বকাঝকা করছে, এবং আর একটা জনের ছাত্ররা পড়ছে না, আরেকটা জনের ছাত্ররা কোরআন শরীফ পড়ছে। একটা জনকে জনে পড়ানো হচ্ছে, একটা জনের ছাত্র কোরআন শরীফ পড়ছে। তো সেখানে আমি যখন যাই তখন খাদেমকে দেখেই শিক্ষকটা পড়ানো শেষ করে আমার কাছে আসে, এবং সে তার অফিস রুমে আমাকে নিয়ে যায়। বুঝতে পারলাম যে সেখানকার মেইন কয়েকজন শিক্ষকের মধ্যে ওই শিক্ষকটা অন্যতম, এবং তার রুমের চেহারার মধ্যে কেমন একটা নূরের ঝলকানি। তো আমাকে বলল যে এবার প্রবলেম বলুন, কি সমস্যা। যখন খাদেম সাহেব বলল যে ওনার একটা প্রবলেম হচ্ছে, আপনারা শোনেন। আমি তাকে প্রথমে বললে তাকে বলার পর সে আমার কাছে 500 টাকা হাদিয়া চায়, আর একটা পানি দেয় বোতল ভরে। তিনি বললেন আব্বার রুমে পানিটা ছিটাতে। তা আমি কি করলাম, আব্বার রুমে পানি ছিটানো শুরু করলাম। সেই দিন রাতের বেলার ঘটনা। আমি ড্রয়িং রুমে ঘুমাচ্ছিলাম, রাত তখন 1টা বাজে। আমার পরের দিন একটা মিটিং ছিল, খুব ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, এবং এই মিটিংটা থাকার কারণে আসলে প্রত্যেকটা মিটিংয়ের সময়ই আমাকে এরকম চিন্তা করা লাগে আমি কি করব, কালকে কি বলবো। মিটিংয়ের যেমন একটা ব্রেইন স্টর্মিং চায় না, ব্রেনের উপর একটা প্রেশার যায় মিটিংয়ের আগে দিয়ে, সেরকম হচ্ছিল। এমন সময় পাশের রুম থেকে, কোন রুম থেকে, আমার আব্বার রুম থেকে আমার নাম ধরে একজন মহিলা ডাকলো। আমি বুঝলাম না, যে আমার শাশুড়ি বাসায় ছিল, কিন্তু এটা শাশুড়ির ভয়েস না। আমি বুঝলাম না পাশের রুম থেকে মহিলা ডাকে কে, মানে আব্বার রুম থেকে, আর আব্বার রুমে তো কেউ নাই। আমি দরজায় কান পাতলাম। দরজার ওপাশ থেকে অন্ধকারে, ভিতরে তো লাইট নেই,
কেউ পানি খাওয়ার পর এরকম একটা শব্দ করে, এরকম একটা শব্দ আসলো। শব্দটা ফিস ফিস করে আসলো আমার কান পর্যন্ত। মনে হলো আমি যে কান পেতেছি এটা রুমে যে আছে সে টের পেয়েছে এবং সে আমার কান বরাবর শব্দটা করলো ও পাশ থেকে। আমি কানটা সরালাম, শব্দ পেলাম না। যেহেতু আগেও এই রুম থেকে আমরা আগে মানে শব্দ পেয়েছি, আমি আর ভ্রুক্ষেপ করলাম না বিষয়টা। আমি ড্রয়িং রুমে শুয়ে রইলাম। আমি নিজেকে বলছিলাম যে আমার আসলেই সাহস আছে, এত কিছু হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তো বুয়াটাও দেখলো, এরপরও আমি ড্রয়িং রুমে ঘুমাচ্ছি। হঠাৎই আমার শাশুড়ি মাস্টার বেড থেকে আসে, মানে যে রুমে আমার স্ত্রী ঘুমাচ্ছিল সেই রুম থেকে সে এসে আমার কাছে এসে বসলো যে বাবা তুমি আমার রুমটাতে, আমি যে রুমে ঘুমাচ্ছি সেই রুমটাতে যে শো, মানে তিনি আমার স্ত্রীর সাথে ঘুমাবেন। আমি বললাম আচ্ছা। আমার শাশুড়ি চলে যাচ্ছিলেন, আবার ব্যাক করলেন, আমার দিকে ফিরে বললেন তুমি বাবা বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত সাইমাকে আমার বাসায় রাখো। তোমাদের বাসায় জানি না কিছু আছে কি না আমি জানি না, আমার মনে হয় বাচ্চাটা সারাদিন কাঁদে, তুমি কি এটা খেয়াল করেছো? সন্ধ্যার পর থেকে কান্না শুরু, সারাটা রাত কাঁদে, একটা সময় ঘুমায় আবারও কাঁদা শুরু করে। সাইমা কিন্তু ঘুমাতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। কোনো সমস্যা নাই, কোনো গ্যাস নাই, কিচ্ছু না, বাচ্চাটা একদম নর্মাল, কিন্তু তারপরও কান্না করছে। সাইমারও শরীরটা ভালো যায় না। আর মনে করো তো বাচ্চা হওয়ার পরে কত ধরনের সমস্যা হয় একটা মায়ের। তুমি দেখো, তুমি হয় বাচ্চার বাসাটা চেঞ্জ করো, না হলে আমার বাসায় কিছুদিন রাখো ওকে। ও তোমাকে কিছু বলে নাই, ও তোমাদের বাথরুমে খুব অবাক হয়ে গেছিল সেদিন, কিছু দেখেছে হয়তো, ওরা আমার কাছে বলতে চাইছিল না, কিন্তু আমি ওকে জোর জবরদস্তি করার পরও আমাকে বলে। এরপর থেকেই সাথে কাউকে রাখেও। আর আমি তোমার বাবাকে হেঁটে যেতে দেখেছি তোমাদের বাসায়, তোমার ডাইনিং রুম থেকে তার রুমে গতকাল। আমি আসলে তোমাকে বলি নাই, আমি পানি খেতে উঠেছিলাম, নর্মালি পানি নিয়ে ঘুমাই, কিন্তু কাজের মেয়েটা হয়তো পানি দিতে ভুলে গেছিল। তুমি বাসাটা বন্ধ করার ব্যবস্থা করো। আমি দেখি তোমার বাবাকে ডাইনিং রুমে চেয়ারের মধ্যে বসে আছে, আমি যেই পানি ঢালছি গ্লাসে, সে আমার সামনে থেকে উঠে যেয়ে তার রুমে ঢুকে গেল। এখন আমি তো নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, আমি আয়াতুল কুরসি পড়া শুরু করে দিলাম। আমি দেখছি তুমি ঘুম এবং কোনো সমস্যা হয় নাই, কিন্তু যেহেতু এটা তোমার নিজের বাসা, তুমি তো ছেড়ে যেতে পারবা না। আর সমস্যাটা যেহেতু আছে, তুমি এক কাজ করো, বাসাটা বন্ধ করার ব্যবস্থা করো, কোনো ইমাম নিয়ে আসো। এরকম হতে থাকলে তো তুমি থাকতে পারবা না এখানে। আর এটা সুরাহা করো, হয়তো তোমার বাবা আসে এখানে, কে জানে। আমি বুঝতে পারছিলাম না আসলে কি আমার বাবা আসেন। কই, আমি তো আমার মায়ের কিছুই টের পাইনি। আমার মাও তো একই রুমে থাকতো, সে তো মারা গেছে। তারা তো একসাথে একদিনের ব্যবধানে দুজনে চলে গেছিল। আমি ফাহিমের কথা শুনছিলাম, ছেলেটা কাঁদছিল নিজের জন্য। আসলে নিজের জন্য বলা ঠিক না, কাঁদছিল হচ্ছে ছোট বাচ্চাটার জন্য। এটা ফাহিমের বাবার সাথে থাকা জিনটার কাজ হতে পারে। সে যেতে চাচ্ছে না, হতে চাচ্ছে সে আসলে এক্সেস প্রেশার সহ্য করতে পারছে না। এদের একটা খারাপ অভ্যাস আছে, যেটা না চাইলে দখল, মানে যদি অভ্যাসটা হচ্ছে যদি ওখানে থাকতে কেউ দিতে না চায়, তারা আবার দখল করে বসে। আর দখলটা দেখানোর জন্য বিধিনিষেধের কাজগুলো করে বসে, যেটাতে পরে সব খালি করা লাগে। জানি না এতে তাদের কি আনন্দ, আসলে আমি তো আর জিন না, আমি জানি না। তো আমি ফাহিমদের বাসায় সাপ দেখেছিলাম, তো এটা আমি ওকে বললাম যে আমি আপনাদের বাসায় সাপ দেখেছি, সাপের বাচ্চা দেখেছিলাম, এসি থেকে বেরোচ্ছে। আমি বললাম দেখেন, আপনি তো আমাকে বললেন, আমি আসলে এসব ব্যাপারে খুব একটা আহামরি কাজ করে দিতে পারি না, আমি অত বড় মাপের ওঝা না যে আমি এসব করে দিব, আপনি আগের থেকেই জানেন, এই জন্য হয়তো আপনি আমাকে বুঝতে পারবেন। হ্যাঁ, আমার কিছু দেখা হয়, এটা সত্য, কিন্তু এটা সত্য আমি এসব নিয়ে আসলে তেমন একটা ঘাঁটি না, অথবা কারো বিপদে এগিয়ে যাই, এই ধরনের কোনো রেকর্ড আমার নাই। খুব রেয়ার কেস। আমি গেছি কিছু কেসে, এখানে গিয়ে আমি অ্যাডভাইস করেছি, কিন্তু আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমার সেটা করার অভ্যাস নাই। এগুলোতে ভুল হয় অথবা হয় না, কিন্তু আমি রিস্কে চাই না। রফিক সাহেবের বাসায় গেলাম, সে বাসায় আছে। শুক্রবার আসর ওয়াক্তের পর আমি আসলে ফাহিমকে নিয়ে রফিক সাহেবের বাসায় যে হাজির। রফিক সাহেব আমাদের মসজিদের মেম্বার, এটা আমি অনেক আগেই আপনাদের বলেছিলাম। তার আবার এসব কাজ করা হওয়ার অভ্যাস আছে। সে আমাকে আগেও একবার গাড়ি দিয়ে অনেক দূরে নিয়ে গেছিল, ঢাকার বাইরে। রফিক সাহেব বুঝেন নাই কেন এসছি। ফাহিমের কথা রফিক সাহেবকে বললাম, ফাহিম আমাদের কথা শুনছিল। আমি কিছু বাদ না দিয়ে সব বলে একটা কথা নিজের মুখে অকপটে বলতে লাগলাম। এটা আমি আমার নিজের ইচ্ছায় বলি নাই, এটা আমাকে ফাহিম বলল। আর আমি যে বলেছি সেটা আমার মনে নাই, কয়েক মিনিটের জন্য আমি ভুলে যাই।
যে রফিক সাহেব এটা ওই জিন, আর সাথে আরো অনেক জিন ওখানে এখন আড্ডাখানা বানিয়েছে। জানি না দখল করছে কিনা, তবে ওদের বস সাপ নিয়ে ঘোরে, বাচ্চা সাপ থাকে ওর মাথার মধ্যে। ওকে বাগে আনতে পারলে পারবেন সব বের করতে। আর ওকে বাগে আনতে একটা মেয়ে লাগবে, কুরআনে হাফিজা, পর্দা করে এমন মেয়ে। রফিক সাহেব বলল, আমার ভাতিজি আছে, সেটা প্রবলেম না। প্রবলেম হলো ওই বাসাটাতে নামাজ কেন কম হয়? আমাকে আমার জিন বলছে যে ওখানে নামাজ কম হয়, ওই রুমটাতে স্পেশালি নামাজ দরকার, ওই রুমে কোনো নামাজ পড়া না, আর ওখানে আজান দিতে হবে বাসাতে। আমি ঘটনা বলার পরে হয়তো রফিক সাহেব বলবেন যে কালকে যাব, চলো কালকে যাই, বা চলেন কালকে যাই, কিন্তু না, উনি সাথে সাথেই বললো যে চলো এখনই যাও, সেই আসর ওয়াক্তের বাদ আসর পরেই যাবে। আমিও গেলাম ফাহিমদের বাসায়। আসলে আমাকে যেতে হলো কারণ রফিক সাহেব আমাকে নিয়ে গেলেন। জামাত করলাম, নামাজ হলো ওর বাবার রুমে। আমরা কিচ্ছু ফিল করছিলাম না, কিচ্ছু না। মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত আমরা যতক্ষণ ওই বাসায় ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার বাসাটা বেশ ভারী লাগছিল। আমরা যখন ওই ফাহিমের বাবার রুমে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর মনে হলো যে বাসার রুম থেকে কেউ বেরিয়ে গেল বা কিছু একটা হালকা হলো বাসাটা। তবে নামাজ পড়ার জন্য ফাহিম তার এক চাচাতো ভাইকে নিয়ে আসলো। ফাহিম নামাজ পড়লো আমাদের সাথে, আমি পড়লাম, এবং আমার সাথে আমি নামাজ পড়ালাম। আমার সাথে ছিল রফিক সাহেব নিজে। রফিক সাহেবের ভাতিজিকে খবর দেওয়া হয়েছে এবং ভাতিজিকে এখানে নিয়ে আসা হবে, এবং আজকেই নিয়ে আসা হবে। রফিক সাহেব বললেন, দেখেন আমি আসলে পরশুদিন চলে যাচ্ছি ঢাকার বাইরে কক্সবাজার, আমি আর থাকতে পারবো না, এক কাজ করি ভাতিজিকে নিয়ে এসে জানার চেষ্টা করি আসলে কি ঝামেলা হচ্ছে, পরে নাহলে কক্সবাজার থেকে এসে এটার ব্যাপারে একটা ফয়সালা করলাম যে কিভাবে জিনিসটাকে সর্ট আউট করবো। তো প্রায় রাত্র 9:30টার দিকে আমরা আবার এশার নামাজ পড়লাম। আমরা মসজিদে গেলাম না, কারণ মসজিদ থেকে বেশ দূরে বাসাটা, আমাদের যেতেই তো মনে করো 45 মিনিট 1 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, আমরা ফাহিম সাহেবের গাড়িতেই আসলাম। তো নামাজ হলো, আবারও ফাহিম সাহেবের বাবার রুমে নামাজ হলো। এবার আমরা যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে আমরা তখনও কোনো ধরনের প্রিপারেশন নিই নাই, কারণ আমরা প্ল্যান করছিলাম যে আমরা চারিপাশে আটা দিয়ে একটা বর্ডার করবো, সে আটাটা পরা থাকবে, ওই মেয়েটাকে বসাবো মাঝখানে। আমরা আনার চেষ্টা করবো যে আসলে কে আসছে। তো এমন সময় নাকি আমি মুখ থেকে বলতে থাকলাম যে ঘুরছে ওরা চারপাশে, ওরা ঘুরছে, ওরা ছাদে ঘুরছে, ওরা চারপাশে ঘুরছে, ওই যে সাথে আছে সাপলা মাথা, ওই যে সাপলা মাথা। এটা নাকি আমি বারবার বলছিলাম, এটা আমি জানি না, এটা আমাকে বলেছে রফিক সাহেব। রফিক সাহেব আমার প্রত্যেকটা কথাগুলোকে ভ্যালু দেন, কারণ আমি যখনই কোনো কথা উল্টাপাল্টা বলতে শুরু করি সেটা কাজে লেগে যায়। রফিক সাহেব বললেন যে এখনই আটাটা দিয়ে রাখেন এবং মেয়েটাকে বসায় রাখি। তো মেয়েটার নাম হচ্ছে ফারজানা। তো ওকে চারিপাশে আটা দিয়ে বসানো হয়। বসানোর পরে একটা ফাঁকা রাখা হয়, আটাটা জোড়া দেওয়া হয় না, পুরোটা সার্কেল করা হয় না, একটা ফাঁকা রাখা হয় যাতে ওর ভেতরে ঢুকতে পারে, এবং ঢোকার সাথে সাথে যেন সেটাকে ওরা বন্ধ করে দিতে পারে, এরকম প্ল্যানিং হলো। আমার চোখের সামনেই, আমি তো ওগুলো দেখছি দূর থেকে, আর আমি বলছি কি করতে হবে। আসলে বলছি আমি অনেক কিছুই, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো আমার মাথায় ছিল না, আর আমি যেগুলো বলছি সেগুলো ফলো করছিল অনেকটা রফিক সাহেব, যেটা আগেও একবার হয়েছে। তো আমি জানি না ফাহিম সাহেবের বাসা থেকে জিনিসটাকে আসলে একবারে দূর করা সম্ভব কি না, সম্ভব না। ওই প্ল্যানিং নিয়ে আসলে সেদিন ফাহিমদের বাসায় যাওয়া হয়নি। আসলে জানতে চাওয়া হচ্ছিল যে সেই বাসাতে, ফাহিমের বাসাতেই যে ওনারা যে ইনসিডেন্টগুলো ফিল করছে, সেই ইনসিডেন্টগুলোতে আসলে কার হাত বা কে আসছে, জিনিসগুলোকে একটা প্রপার ধারণা নেওয়া। তো সার্কেল করা হলো এবং ফারজানাকে বসানো হলো। ও একদম নিকাব করা একটা মহিলা, মেয়ে, এবং মেয়ে বয়স খুব বেশি না, 15 বছর বয়স, এবং কোরআনে হাফিজাও। তো ওকে বসানো হয়, এবং বসানোর পরে যখন রিচুয়াল করা হচ্ছিল, সূরা পড়া হচ্ছিল, সূরা পড়ছিলেন রফিক সাহেব, এবং আমি তাকে বলে দিয়েছিলাম যে এই পানিটা আপনি সূরা পড়াটার আগে খেয়ে নেন। তো তিনি খেয়ে নিয়েছিল পানিটা, এবং সূরা পড়ার মাঝখানে একটা সময় আমাদের সবার চোখের সামনেই ওই মুহূর্তে আরেকজন ছেলে উপস্থিত ছিল, আর মেয়ে হিসাবে উপস্থিত রাখার জন্য আমরা ফাহিম সাহেবের শাশুড়িকে আমরা রুমে রেখেছিলাম। দরজা সম্পূর্ণ বন্ধ ছিল, এবং এই বাচ্চাটাকে নিচের ফ্ল্যাটের নেইবারের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে কাজের বুয়া সহ সেখানে ফাহিম সাহেবের স্ত্রীও চলে গেছিল। ওই বাসাটা সম্পূর্ণ খালি ছিল, এবং আমরা ওই রুমে খালি ফাহিম সাহেবের বাবার রুমে অবস্থান করছিলাম। তো মেয়েটা এমনভাবে নড়তে শুরু করলো যে মনে হলো মেয়েটার হাত
পেছনে কেউ টান দিয়ে বসেছে। ওই আটার ফাঁক দিয়ে মনে হচ্ছিল এখন ঢুকে গেছে। সাথে সাথেই ফাহিম সাহেবের চাচাতো ভাই কি করে, আটা দিয়ে ওই জায়গাটা বন্ধ করে দেয়। সাথে সাথে আমি বলছিলাম এটা করে দিতে। এরপরেই হঠাৎ করে চোখ খুলে জেগে ওঠে রফিক সাহেব জেগে উঠে বলতে থাকে যে সালাম আলাইকুম। কোনো উত্তর আসছে না, কোনো উত্তর দিচ্ছে না, তবে হাত বাঁকিয়ে যাচ্ছে, পা বাঁকিয়ে যাচ্ছে, কিন্তু ওই সার্কেলের বাইরে কোনোভাবেই ও হাত পা নাড়াতে পারছে না। মানে এত জোর দিয়ে নাড়াতে পারছে না যে ওই সার্কেল পর্যন্ত তার হাত যাবে। কোনোভাবেই সে সার্কেলের কাছে, সার্কেল থেকে সে কমপক্ষে 1.5 ফিট ভেতরে, তো সার্কেলের কাছের মানে ওই বাউন্ডারির কাছেই সে আসতে পারছে না। তো মোটামুটি রফিক সাহেব কনফার্ম যে তাকে আটকানো হয়েছে। রফিক সাহেব জিজ্ঞেস করলেন যে কে আপনি, কে, কোথার থেকে এসছেন, আর এখানে আসেন কেন প্রতিদিন মানুষদেরকে এত ডিস্টার্ব কেন করছেন? তখন বলল যে ডিস্টার্ব মানে যেটাই বলা হচ্ছে সেটা সে রিপিট করছে, মেয়েটা রিপিট করছে। আসলে মেয়েটা এরকম না, মেয়েটা একদম খুবই স্বাভাবিক একটা মেয়ে ছিল, কিন্তু ওর মধ্যে যে আনা হয়েছে সেটাতে ফাহিম সাহেব খুব অবাক হয়ে যায়। তো আসলে ফাহিম ছেলেটা জিনিসটা কখনো দেখবে এরকম যখন চিন্তা করেনি। তখন বললো যে আমার তো পছন্দ ছিল। এটার পরে আর কোনো ধরনের কথা নাই, আর কোনো কথা বের করা গেল না। পছন্দ ছিল পর্যন্তই, আর কিচ্ছু বের করা গেল না। অনেক হুমকি ধামকি দেওয়া হলো, অনেক কিছু বলা হলো, না কোনোভাবেই কোনো ধরনের কথা বের হচ্ছে না। এখন ওকে যদি না ছাড়াতে পারে তাহলে আবার ফারজানার মধ্যে সে থেকে যাবে। তো ওইরকম আটার ফাঁকা করা হলো এবং ওকে বিদায় করার প্রসিডিউর নেওয়া হচ্ছিল, কিন্তু ফারজানাকে ছেড়ে যাচ্ছিল না। পরে হঠাৎ করে কথা বললো এবং সাথে সাথে কথা বলার সময় সাথে সাথে আবার আটা দিয়ে জায়গাটা বন্ধ করে দেওয়া হলো যাতে কোনোভাবে বের হতে না পারে। তখন সে বলছে যে আমি তো পছন্দ করতাম ওনাকে, উনি তো আমার স্বামী হন, আমি তো ওনাকে ছেড়ে যাব না। তবে কে আপনার স্বামী হন, আর কাকে ছেড়ে আপনি যাবেন না? বলে এই যে গেলগা বুড়াটারে তো আমি পছন্দ করতাম, সে তো আমার স্বামী। সে আপনার স্বামী হয় কেমন? সে তো মারা গেছে। তো সে যখন মারা গেছে, আচ্ছা ঠিক আছে, আপনার স্বামী যখন ছিল ততক্ষণ আপনি ছিলেন, সে মারা গেছে, আপনি বাসায় থাকেন কেন? ওরা তার স্মৃতি ছেড়ে আমি তো যাব না, রুম থেকে তো আমি যাব না। তার রুম তো আমার জীবন, তার রুমে আমার অনেক স্মৃতি, তার সাথে আমি আমার অনেক সময় কাটাইছি এখানে। এই সাইড রুম ছেড়ে তো আমি যাব না। তো থুতু মারতে থাকে, সবাইকে থুতু মারতে থাকে। থুতু মারতে দুই দাঁতের চিপার মাঝখান থেকে থুতু মারতে থাকে, এরকমভাবে থুতু মারতে থাকে, ছিটকে ফিনকি দিয়ে রক্তর মতো আসছিল থুতুগুলো। তো সবাই দূরে সরে যায়, কারণ ওই থুতু লাগলে আবার সমস্যা হতে পারে, জিনিসগুলো সবাই দূরে সরে যায়। রফিক সাহেব বললেন যে দেখেন, আপনি যদি এখন না যান তাহলে কি করতে হবে? আমরা আপনাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। আমরা চাই না আপনাকে মানে খারাপগুলো উপায়ে সন্ধান করে আপনাকে তাড়াতে। আপনি কি ওনাকে তাবিজ করেছেন কিনা? বলে যে না, আমি কোনো তাবিজ করি না। বলে তা চলুন বাসাটার মধ্যে আপনার ডিস্টার্ব কেন করছেন? আর আপনি কি মাঝে মধ্যে ওনার রূপ নেন? বলে হ্যাঁ, আমি ওনার রূপ নিয়ে হাঁটি মাঝে মধ্যে। আপনি মাঝে মধ্যে রূপ নিয়ে হাঁটেন, তাহলে আপনি এখানে থাকেন কেন? চলে যান এখান থেকে। আপনি এই বাসাতে মানুষ থাকে, এই বাসাতে আর অন্য জিন থাকে না। বলে না, এই বাসায় আমার পরিবার থাকে এখন। মানে এখন সে তার পরিবারকে এখানে নিয়ে আসছে, আমার আর ওর পরিবার। আমার একটা মেয়ে আছে, ও এখানে থাকে আমার সাথে। আমার একটা ছেলে আছে, ও এখানে থাকে। আমার আরো 22 জন ছেলে, আমার আরো 22 জন সন্তান আছে, ওরা থাকে এখানে। আপনার আরো 22 জন সন্তান আছে, ওরা এখানে থাকে? বলে হ্যাঁ। তো এখন 22 জনের সাথে তো একসাথে ডিল করা সম্ভব না। বলে যে ওরা সবাই স্বীকার করতে গেছে। এটা কেন বলছে এটা ওই জানে। আসলে আমরা তো আর ওই সময় কিছু বুঝতে পারছিলাম না যে আসলে সে কি বলছে, বা আমরা বুঝতে পারছিলাম না তার সাথে আমরা কি ধরনের আচরণ করব। তো আমরা তাকে বললাম যে ঠিক আছে, আপনার সন্তানদের সাথে কথা বলেন, আপনার 22 জন সন্তানের সাথে কথা বলেন এবং এখান থেকে আসলে বিতাড়িত হওয়ার প্রিপারেশন নেন। আদারওয়াইজ আমরা বিতাড়িত করার চেষ্টা করবো আপনাকে, যেটা ভালো হবে না, আপনার সাথে একটা যুদ্ধ হবে। এর থেকে ভালো আপনার ভালো চলে যান। এটা বলার পর থেকে এই কথাগুলো রফিক সাহেবই বলছিলেন, কোনোভাবেই কোনো ধরনের আর কোনো কথা হলো না। ওই আটা ফাঁক করে দেওয়া হলে সাথে সাথেই ফারজানা পড়ে গেল ফ্লোরে। ফারজানা পড়ার সাথে সাথেই রফিক সাহেব মাথা ঘুরাচ্ছিল। রফিক সাহেব এক কাপ চা খেলেন। রাত তখন 11:30 বাজে। রফিককে বললেন যে আসলে সুরাহা খোঁজার জন্য এখন আরেকটা পদ্ধতি আছে, সেটা অবলম্বন করতে হবে, আদারওয়াইজ এদেরকে তো বাগে আনতে পারবো না। আর এদেরকে বাগে আনতে গেলে এই যে সাপওয়ালা মাথা, ওরই মাথায় সাপ, ওর মাথায় সমস্যা। ওই আসলে মেন প্রবলেমটা করছে। আরও অনেকগুলো সাগরে এখানে আসছে, জানি না এটা সন্তান কিনা, তো সত্য কথা বলছে কিনা, এটা মিথ্যা কথা বলতে পারে না। তো এখন যেটা করতে হবে যে আরেকবার জানতে হবে। এরা একটা জানার জন্য আমি
আমি চেষ্টা করব, রফিক সাহেব বলছেন আমি চেষ্টা করবো জানার। আপনিও দেখেন পারেন জানতে পারেন কিনা, তাহলে মাওলানা সাহেব আপনি যদি জানেন তাহলে আমাদেরকে জানান। তো এই বলে আমরা ওই রুমটা বন্ধ করে বাইর হই। রাত্রে 1:30-2টার দিকে হঠাৎ করে আমার মোবাইল ফোনে ফোন আসতে থাকে ফাহিমের, কিন্তু আমি ফোন টের পাইনি, আসলে আমি ঘুমিয়েছিলাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় আমি দেখি যে আমাকে প্রায় 3-4 বার ফোন দিয়েছিল ফাহিম ওই নাম্বার থেকে। তো আমি ফাহিমকে কল ব্যাক করি। ফাহিম বলে যে আপনাকে আমি একটু নিতে আসতেছি, আপনি আমার বাসায় আসবেন। তো আমি এত রাতের বেলা, আমি তো মসজিদে নামাজ পড়তে যেতে হবে, তাহাজ্জুদ পড়ি না এখনো। তো আমি চিন্তা করলাম ঠিক আছে তাহাজ্জুদটা আমি ওদের বাসায় যেয়ে পড়বো, যেহেতু ও আমাকে বাসায় নিতে আসছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় দাঁড়াচ্ছি, আমি চাই না আসলে ফাহিম আমার বাসা চিনুক, তো আমি এই জায়গায় দাঁড়াচ্ছি, আপনি আসেন। ফাহিম সাহেব আসলেন, আমাকে নিলেন, তার বাসায় গেলাম। রাস্তা একদম খালি ছিল বিধায় আমরা 15 মিনিটে তার বাসায় চলে গেলাম, 10 মিনিটের মধ্যে চলে গেলাম। তো বাসায় যখন উপরে উঠলাম, নিচে ওঠার সময় আমি দেখলাম যে একটা অবয়ব, আমি আগেও একবার সেই অবয়বটাকে ওনাদের বাসায় যখন আকিকার প্রোগ্রাম ছিল তখন দেখেছিলাম। আমি সেই অবয়বটাকে দেখলাম যে লিফটের পাশে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমি এটা আর ফাহিমকে বুঝতে দিলাম না। ওই অবয়বটা যে উঠে গেল, ওই অবয়বটা ওঠার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছিল ভারী কোনো বস্তু সেই বাড়ির উপরের দিকে উঠছে। তো আমি বললাম যে ফাহিম সাহেবকে কী সমস্যা বলেন তো। বলে যে আব্বা রুম থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির শব্দ আসছে, মনে হচ্ছে কেউ মারামারি করছে রুমের ভেতরে, ধস্তাধস্তির শব্দ আসছে। আমি রুমটা ভয়ে খুলতে পারছি না। আপনারা যাওয়ার পর থেকেই শব্দ আসছে, আপনারা তো গেলেন 11:30-12টার দিকে, এরপর থেকে কন্টিনিউয়াস শব্দ এবং মারাত্মক শব্দ আসছে। এখন তো রাত 2:30 বাজে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি আপনাকে নামাইতে আসার পর থেকেই প্রচণ্ড শব্দ পাচ্ছি। আসার পর থেকেই কোনো ধরনের, আপনারা তো বন্ধ করে গেলেন, কিন্তু আমি বুঝতেছি না থাকবো কীভাবে। বাসার মধ্যে বাচ্চাটা রাখতে পারছে না, কান্নাকাটি করছে, এবং আপনি দেখেন আমার বাচ্চার কান্নার শব্দ আপনি শুনতে পাচ্ছেন, প্রচণ্ড কান্না করছে, আর ওই রুম থেকে প্রচণ্ড শব্দ আসছে। আমরা সবাই ভয়ে আছি। তো বাসায় দেখলাম যে মহিলারা যখন আমাকে দেখলো, মহিলারা ভেতরে চলে গেল, এবং আমি বললাম যে মহিলাদেরকে ভেতরেই রাখেন, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন, আমি তো কিছু করব না, রফিক সাহেবকে দরকার ছিল। তারপর আমি ভেতরে ঢুকে দেখি কি অবস্থা, যেহেতু আপনি দরজাটা খোলেন নাই। আমি দরজাটা খুললাম, ঢুকে দেখলাম ভেতরে ছোপ 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 রক্তের দাগ। কেউ মনে হয় রক্ত পাড়িয়ে আসছে, মানে কেউ হয়তোবা আপনারা যখন কোরবানিতে গরু জবাই দেন, তো গরুর রক্ত যখন চারিপাশে থাকে, তো রক্তের উপর পা পড়লে দেখা যায় আপনি যখন স্টেপটা আরেকবার জায়গায় দেন, ওই রক্তওয়ালা স্টেপটা ওই জায়গায় যে পড়ে যায়। তো ঠিক একইভাবে রক্ত পাড়িয়ে আসছে কেউ, এরকম অবস্থা, রক্ত মারিয়ে আসছে, সেই রক্ত মারিয়ে এসে হাঁটার চিহ্নগুলো রুমের মধ্যে। তো আমি যখন লাইট জ্বালালাম দেখলাম যে কেউ নাই, তবে বিছানার সব কিছু এলোমেলো ওলট পালট, ড্রয়ারগুলো, ওয়ার্ড্রোবের উপরের ড্রয়ারটা খোলা, যেখান থেকে 2-3টা ছবি বের করা, এবং ছবিগুলো ভাঙা, ছবিগুলো আঁকা বাঁকা, মানে মচড়ানো ছবিগুলো ছিল হচ্ছে ফাহিম সাহেবের বাবা এবং মায়ের ছবি। সেগুলো যেহেতু ওইখানে ছিল এবং সেটা দেখলে খারাপ লাগতো, তাই ফাহিম সাহেব কী করেছিল, ওয়ার্ড্রোবের ভেতর ঢুকিয়ে রেখেছিল। সেগুলো বের করে সেগুলোকে মচড়ানো অবস্থায় ছবিগুলো পাওয়া, আর যেগুলি ফ্রেমের মধ্যে ঢুকানো ছিল সেগুলি ভাঙা একদম। তো আমি বুঝলাম যে ভিতরে তাণ্ডব চালিয়েছে, কেউ না কেউ তাণ্ডব চালিয়েছে। তাণ্ডবটা চালিয়েছে একটা মানুষের মাধ্যমে চালানোর কথা, তো উচিত তো মানুষের মাধ্যমে চালানো। আমরা সেখানে আসলে কাউকে ডিটেক্ট করতে পারিনি, কিন্তু আমার কানে ফিস ফিস করে শব্দ আসছিল। এসব জিনিস করে হচ্ছে ফাহিম সাহেবের অনুপস্থিতিতে ফাহিম সাহেবের শাশুড়ি জিনিসগুলো করে গেছে, এবং সেটা আমার কাছে ফিস ফিস করে শব্দ আসছিল। এবং ফাহিম সাহেবের শাশুড়ির উপরে কিছুক্ষণের জন্য ভর করেছিল, যখন ফাহিম সাহেব আমাদেরকে দিয়ে আসতে বের হয় গাড়ি দিয়ে। ওই সময় তার ড্রাইভার ছিল না, সে নিজে ড্রাইভ করে আমাদেরকে বাসায় দিয়ে, মানে আমাদের এলাকায় দিয়ে গেছে। তখনই এই জিনিসগুলো করেছিল ফাহিম সাহেবের শাশুড়ি। ফাহিম সাহেবের স্ত্রী সেগুলি জানে না, কারণ তখন সে নিচে নেইবারের বাসায় ছিল। আর ওই যে আমাদের কাজগুলো করার সময় ফাহিম সাহেবের শাশুড়ি ছিল, তখন সে ফ্ল্যাটে ছিল, সে কাজগুলো সে করেছে, এবং তাকে তার উপর ভর করে করতে পারে, অথবা সে নিজে করেছে কিনা আসলে বুঝতে পারছিল না। তবে আমার কাছে হুইসপার করে, মানে এটা হচ্ছে যে কেউ ফিস ফিস করে বলছিল যে এটাও করেছে। তো আমি বললাম যে এক কাজ করেন, আপনি এক্ষুনি আপনার শাশুড়ি সহ আপনার স্ত্রী, আপনাদের বাসার কাজের বুয়া এবং আপনার বাচ্চাটাকে ওই বাসায় রেখে আসেন কিছুদিনের জন্য। এবং আপনি বাসাটা ছেড়ে একা যাবেন না, আপনি বাসাটা ছেড়ে একা গেলে বাসাটা দখলে যাবে। আপনি বাসাটা ছেড়ে একা যাবেন না, বাসায় একা থাকেন, আর আপনার চাচাতো ভাইকে আপনার সাথে রাখেন।
তো চাচাতো ভাই এবং ফাহিম সাহেবের বাসায় একা আর থাকলো, এবং আমি বললাম আমাকে দিয়ে আসতে হবে না, আমি সিএনজি নিয়ে চলে যাব, রাস্তার মোড়ে গেলে এখন সিএনজি পাওয়া যাবে, এবং আমি আমি তাহাজ্জুদ তার পড়া হলো না, আমি মসজিদে যে ফজরের নামাজ পড়ব। তো যাই হোক, আমি ফজরের নামাজ পড়ে, আসলে সেটা ওই সময়েরই ঘটনা, বেশি দিন আগের ঘটনা না। তো তখনও তো রমজান শুরু হয়নি, এখন তো রমজান শুরু হয়ে গেছে, তখনও রমজান শুরু হয়নি। তো আমি কি করলাম, ঠিক 7 দিন পর হঠাৎ করে মসজিদ থেকে বের হচ্ছি। আসলে তখনও কোনো সুরাহা আমিও বের করতে পারিনি, রফিক সাহেব বের করতে পারেনি। আসলে কিভাবে বের করব আমরা? তো আসলে আমি তো সুরাহা মাস্টার না, আমি তো সুরাহা করার জন্য সবসময় জানি সুরাহা মাস্টার উপরে যিনি এই পৃথিবীটা ঘোরাচ্ছেন, যিনি এই পৃথিবীর মানুষকে চালাচ্ছেন, এই পৃথিবীর মানুষকে যিনি কন্ট্রোল করছেন, এই পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছে সব কিছুই উপর থেকে করছেন। আমি তো কিছু না, আমি কোনো মাধ্যম হতে চাই না। এই জিনিসগুলো সম্পূর্ণ গায়েবী, ঈশ্বরে বিশ্বাস করা না করাটা কমপ্লিটলি মানুষের ব্যাপার। মানুষ যদি বিশ্বাস করে, ঈমান আনতে পারে, তাহলে এটা তাদের ব্যাপার। কিন্তু আমি যেহেতু আছে জিনিসগুলো বিশ্বাস করি, তাই আমি আসলে ফাহিমের সাহায্য করতে যাচ্ছিলাম ওই ছোট্ট শিশুটার জন্য। হঠাৎ করেই আমার প্রায় 7 দিন ধরে আমার এই জিনিসটা মনে পড়ছিল যে আমি একটু কন্ট্যাক্ট করি রফিক সাহেবের সাথে, উনি কিছু বের করলো কিনা। তো সেদিন ফজরের ওয়াক্তে নামাজ শেষ করে আমি দেখলাম না রফিক সাহেবকে। তো রফিক সাহেবকে ফোন দিলাম ফজরের নামাজ পড়ার পর, কি ব্যাপার সাহেব, আপনি আজ আসলেন না? নর্মালি উনি ফজরের নামাজ মিস দেন না। তো উনি বললেন যে আপনি আমার বাসায় আসেন, আমার ওই দিনের পর থেকে তো খুব হাঁটা চলাফেরা করতে কষ্ট হচ্ছে, কোমরের প্রচণ্ড ব্যথা, আমি জানি না আমি কোমরের প্রচণ্ড ব্যথা পেয়েছি, আপনি একটু বাসায় আসেন। তো আমি ফজরের নামাজ পড়ার বাসায় গেলাম না, আমি গেলাম সরাসরি রফিক সাহেবের বাসায়। গিয়ে দেখলাম সে বিছানায় শোয়া, রফিক সাহেব বিছানায় শোয়া, হাঁটতে কষ্ট হয় দেখে বিছানায় শুয়ে আছেন। বললাম কি সমস্যা? রফিক সাহেব বললেন যে ওই যে আপনাদের ফাহিম সাহেবের বাসায় গেলাম, ওই দিন যে আমি রিচুয়াল করলাম, তখন আমার কোমরের মধ্যে কি জানি সজোরে ঘুষি দিয়েছিল, কিন্তু আমি এটা বলিনি। আমি মনে করেছিলাম যেহেতু জিন আনা হয়েছে এই জন্য হয়তো বা একটা সাইড ইফেক্ট আমার, কিন্তু এই ঘুমে ঘুষিতে যাই না, বা হাড্ডি ডিসপ্লেস হয়ে গেল কিনা। ডাক্তার ডেকেছে, ডাক্তার রেস্ট দিয়েছে, কিন্তু আমি কোনো এক্সরে এখনও করি নাই। আপনি কি বলেন, আমি কি এক্সরে করবো? তখন আমি বললাম যে আপনি এক্সরে করতে পারেন, তবে আপনার খুব মেজর প্রবলেম হয়েছে বলে আমার জানা নাই। আপনার যেটা হচ্ছে যে মাসেল টেন্ডনসগুলো হয়তো বা ওখান থেকে টান খেয়েছে বা কিছু একটা। আপনি এক কাজ করেন, আপনি রেস্টে যান। আপনি কিছু জানতে পেরেছেন ওই ব্যাপারে? তো তখনও মানে আবছা আলো আছে, মানে আবছা আলো আসছে, সূর্য তখনও ওঠেনি। তো ফাহিম সাহেব, রফিক সাহেব বললেন যে না, আমি আসলে কিছুই বের করতে পারি নাই, আসলে আমি বসতেই পারি নাই, টু বি অনেস্ট। আমার সেই দিন থেকে এই যে কোমরে ব্যথা, আমি আর বসতেই পারি না, বয়স হয়ে গেছে, উঠতে পারছি না, এখন আমি যে ডাকবো বা আমি জানবো সেই ধরনের সুযোগ আমি পাই নাই। তো আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে বাসার থেকে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি নিচে বের হয়ে আসি। নিচে বের হয়ে আসতে দেখি যে একজন লোক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম যে তিনি আর কেউ নয়, আমার শিক্ষক। তিনি আমাকে ইশারা করলেন হাত দিয়ে, কিছু বললেন না, তিনি খালি ইশারা করলেন হাত দিয়ে। আমি তার সাথে হাঁটছি। তখন আস্তে 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 সূর্যের আলো এবং আলো চারদিকে ছড়িয়ে পড়ার মতো অবস্থা। সূর্য ওঠেনি, কিন্তু আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে চারিপাশ। তাকে আমি দেখতে পাচ্ছিলাম না। তিনি একটা গাছের নিচে যেয়ে গাছের উপর উঠে গেল। আমি বুঝতে পারলাম না যে তিনি গাছের উপর উঠলো কেন, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে উনি যে ইশারা করছেন আমাকে রাতে আসার জন্য এই জায়গাটাতে, আমি বুঝে যাই। তো আমি যে রাস্তা খুঁজবো বা রাস্তা খুঁজছি, আমি জাস্ট এতটুকু চিন্তা করছিলাম যে হয়তো আমি যদি জানতে পারি তাহলে আমি রফিক সাহেবকে জানাবো, অ্যাটলিস্ট সে যেন জিনিসটা কাজ করতে পারে। এদিকে আমাকে ফাহিম সাহেব নক করে বললেন যে তিনি বাসার মধ্যে থাকছেন না, তার চাচাতো ভাইয়ের বাসায় তিনি থাকছেন, তার স্ত্রীকে তারা শ্বশুরবাড়িতে দিয়েছেন, বাসা সম্পূর্ণ খালি। আমি বললাম এখন কাজ হলো শেষ, বাসাটা কেন খালি করলেন? আপনাকে কোনো ক্ষতি করছিল না তো, আপনি কেন থাকলেন না? বলে যে উনি আমাকে ফোনে বললেন যে আমার চাচাতো ভাই থাকতে চাইছে না, সে আমার আব্বাকে দেখেছে বাসার মধ্যে আমার আব্বা হাঁটছে। আমি ওয়াশরুমে গেছি, সে নাকি দেখেছে বাসার মধ্যে আব্বা হাঁটছে, ডাইনিং স্পেসে পানি খাচ্ছে, ফ্রিজ খুলছে, রান্নাঘরে গিয়ে টুকুর শব্দ করছে। আমি বললাম যে ওকে তো আমি রাখতে না পারি, আমি একা থাকতে পারবো না, আমার একা থাকা সম্ভব না। তারপরেও আমি কিছুক্ষণ একা থেকেছি, পরে আমি ওদের বাসায় চলে গেছিলাম, কারণ ওই আব্বার রুম থেকে অনেক শব্দ আসছে, মনে হচ্ছে খাটের উপর কেউ লাফাচ্ছে। বাচ্চারা খাটের উপর লাফালে যেরকম শব্দ আসে ঠিক সেরকম শব্দ হচ্ছে, আমার পক্ষে থাকা সম্ভব নয় বাসাতে।
তো এই কথা বলার পর সারাদিন যেভাবে আমার যায় সেভাবে গেল। মাঝখানে আমি 2 ঘন্টা মনে করতে পারছি না আমি কোথায় গেছি। তবে এই 2 ঘন্টার মধ্যে আমার একটা জিনিস মনে আছে যে আমি যে জায়গায় গেছি সে জায়গা নদীর পাশে ছিল, আমি জানি না সেটা কোথায়। রাত্রে তখন 9:45 বাজে আমি এশার নামাজ শেষ করে মসজিদের কিছু কথাবার্তা ছিল সেগুলো শেষ করে আমি কিন্তু আগের মতো এখন আর একদমই সব ভুলে যাই না, কিন্তু কিছু কিছু সময় আমার মনে থাকে না ওই সময় আমি কোথায় যাই সেসব ব্যাপারে আগের যেমন জানতাম এখন জানতেও পারি না, জানি না আমি কোথায় যাই। যাই হোক, তো নামাজ শেষ করার পরে আমি আমাদের বাসার সামনে আসার পর ঠিক ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। ওই গাছটা ঠিক ফুটপাতের উপরে ছিল। উপর থেকে আমার শিক্ষক নেমে আসলো। আমি দেখেছিলাম সকালবেলা তাকে উপর উঠে যেতে, আর আমি তাকে দেখিনি। এখন আবার দেখলাম তিনি নিচে নেমে আসলো। তিনি আমাকে হাত দিয়ে আবার ইশারা করলো, আমার সাথে চলো। আমি তার সাথে হাঁটতে থাকলাম। হাঁটতে 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 একটা বাস স্ট্যান্ডের সামনে আসলাম। বাস স্ট্যান্ড বলে সিএনজি স্ট্যান্ডের সামনে আসলাম। সেখানে অনেকগুলো সিএনজি বসা ছিল। সে আমাকে বললো এই সিএনজির উপর উঠতে। আমি সিএনজির উপর উঠলাম। সিএনজির উপর ওঠার পর সিএনজিওয়ালা নর্মালি কি করে আপনাকে জিজ্ঞেস করে কোথায় যাবেন। সিএনজিওয়ালা আমাদের দরজার গেটটা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর সিএনজিটা স্টার্ট করলো। সিএনজি স্টার্ট করে কোথায় যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঢাকা শহরে এতদিন যাবৎ থাকি, অ্যাটলিস্ট কোনো কিছু হলেও রাস্তাঘাট তো চিনবো, অন্ধকারেও কিছু কিছু জায়গা চিনবো। সে যখন আমার গলিটা পার হলো আমার কাছে মনে হলো না আমি আমাদের গলির বাইরে ঢাকা শহরে কোথাও আছি। এটা ঢাকা শহর হতে পারে না, মনে হচ্ছিল একদম গ্রামাঞ্চলের অজপাড়াগা। সিএনজিটা আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসলো। কতক্ষণ সময় গেল সেটার ব্যাপারে আমার কোনো ধরনের ধারণা নাই। এই প্রথম কোনো কাজ করার জন্য বা কোনো কাজের জন্য একটা সুরাহা পাওয়ার জন্য আমি একা একা কোথাও ভিজিট করলাম। আমি যখন সিএনজিটা থামলো, আমি যখন নামলাম, সিএনজিটা কোথায় থামলো আমি কিচ্ছু জানি না। এটা আমার পরিচিত জায়গা না, মনে হচ্ছে একটা গ্রামে এসেছি। আমার শিক্ষক আমাকে ইশারা করলো। আমি যখন ইশারা শুনে শুনে তার কাছে গেলাম, আমি যেয়ে দেখলাম একটা গাছের নিচে একটা বক্স রাখা। সে আমাকে বক্সটা খুলতে বলল। বক্সটা আমি খুললাম। খুললে একটা চিঠি পাওয়া গেল। এরা প্রায় 10 বছর যাবৎ সেই বাসায় আছে। এরা কোথাও যেতে চায় না। এরা যদি যায়ও তারা আবার ফিরে আসবে। এদেরকে সরাসরি মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। এরা কেউ আমাদের ধর্মের কেউ না। আমি চাইলে তাদেরকে মেরে ফেলতে পারি, আমি চাইলে তাদেরকে সরিয়ে ফেলতে পারি, আমি চাইলে তাদেরকে দূর করে দিতে পারি, কিন্তু এটার জন্য আমার তোমার অনুমতি দরকার। এই অনুমতি যদি আমাকে দাও তাহলে আমি ওদেরকে সরিয়ে দেব। আমি আর কোনো কথা বলতে পারছিলাম না। আমি জাস্ট মাথাটা নাড়ালাম। মাথাটা নাড়ার পর আমার কিচ্ছু মনে নেই। আমি দেখলাম আমি আমাদের মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আমার আর কিচ্ছু মনে নাই কোথায় ছিলাম। রাত বাজে 1:45। আমি বাসায় পৌঁছাই, দেখলাম যে মসজিদের সামনে চলে এসেছি। তার মাঝখানে আমাকে কোথা থেকে কে নিয়ে এসছে আমি কিচ্ছু জানি না। আমি 1:45 বাসায় ঢুকলাম। বাসায় ঢোকার পর আমি ঘুমাবো, আর ঘুমানোর প্ল্যান করবো, বুঝতে পারছিলাম না আমি কোন প্ল্যানে আগাবো। আমার মাথাটা ভন ভন করছিল, অনেকটা ঘুরছিল মাথাটা। আমি যখন অজু করলাম আমার আস্তে আস্তে নিজেকে হালকা মনে হতে লাগলো। আর এই 2 ঘন্টার মধ্যে আমি কি করেছি আমি কিচ্ছু জানি না। আমার শিক্ষকের সাথে আমি জানি না, কোনো কিচ্ছু শুনি নাই, কিচ্ছু বুঝি নেই। এমন সময় রাত্রে 1:45-2:00 দিকে ফাহিম সাহেবের ফোন। খুব বেশি দিন আগের ঘটনা না, কিছুদিন আগের ঘটনা। ফাহিম সাহেব আমাকে ফোন করে বললেন যে আমাদের বাসাটা কেমন হালকা লাগছে। আমাদের বাসার মধ্যে আমি ছিলাম, আমার খুব হালকা লাগছে, আপনার সাথে আমি দেখা করব। আমি বললাম যে আপনি মসজিদে আসবেন, আমি আর আপনার বাসায় যাব না। খুব কনফিডেন্টলি বললাম, মনে হচ্ছে সব কাজ করে ফেলেছি। কয়েকদিন যাবৎ কোনো শব্দ হচ্ছিল না। যখন 5 দিন পর আমার কাছে আসলো তখন কিছুদিন পর শবে বরাত হবে সম্ভবত। তো আমার কাছে যখন ফাহিম সাহেব আসলেন শবে বরাতের আগে দিয়ে, আসলে লাইলাতুল বরাত নিয়ে কথা বলতে চাচ্ছি না, তো সেদিন কিছু ঘটেনি, কিন্তু তার আগে দিয়ে যখন আসলেন আমার জন্য অনেক উপহার নিয়ে আসলেন। আমি বললাম কেন এই উপহার নিয়ে এসছেন আমার জন্য? বলে যে আমাদের বাসায় কিন্তু কোনো ধরনের শব্দ পাচ্ছি না, আমার বাসায় খুব হালকা মনে হচ্ছে, কেউ নাই, বাসার মধ্যে কোনো শব্দ নাই। আমি গতকালকে আমার বাসায় আমার বাবার রুমে ঘুমিয়েছি। আমি বললাম আপনি এখন থেকে আপনার বাবার রুমে ঘুমান,
এক্সট্রা রুমটা বাদ দিয়ে আপনার বাবার রুমে ঘুমান, সেখানে নামাজ পড়বেন। আপনাদের আমল কম হয় বাসায়, আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলবেন, আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলবেন, আল্লাহর কাছে দোয়া করতে বলবেন আপনাদের সন্তান যেন সবসময় সুস্থ থাকে। আমাকে কোনো উপহার দিতে হবে না, যেহেতু অনেক কিছু নিয়ে এসছেন, শুধু আমাকে এই খেজুরটা দেন, আমি খেজুরটা রাখি। আরও অনেক কিছু ছিল, ওনাকে আমি ফেরত দিয়েছি এবং সেগুলো আমি রাখার মতো অবস্থায় নেই। এবং এটা ছিল আমার ঘটনা, এটা ছিল এই ছোট্ট কয়েকদিনের এক্সপিরিয়েন্স। এছাড়া মাঝখান দিয়ে বহু কিছু ভুলেছি, বহু কিছু মনে করার চেষ্টা করছি। যদি কিছু মনে পড়ে আমি আপনাদের জানাবো। আমি আপনাদের আব্দুর রব। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।